ওকে, তো আজকের যে দিনটা এবং আজকের সেটা নতুন করে বলার কিছু নেই, এবং আজকের ক্লাসটা তো একদমই এটা বিষয়ক হবে। আমাদের প্রথম যে ক্লাসটি ছিল, যেখানে আমরা সুভাষচন্দ্রের আর্লি লাইফ, ওনার আইডিওলজিস, পলিটিক্যাল লিঙ্কেজ, মানে ওনার একটা শর্ট স্টিন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সাথে, এবং তারপর ফরওয়ার্ড ব্লক যে গঠন হয় সেটার একটা ক্লাস ছিল, সেটা আমরা অ্যাপের থ্রু নিয়েছিলাম, এবং সেটার একটা রেকর্ডেড ভার্সনস ইউটিউব চ্যানেলে রয়েছে। আমাদের যে ফেসবুক গ্রুপটাতে আছে আউটওয়েট থিঙ্ক উইথ আউটিং, সেখানে সেই লিঙ্কটা কিন্তু শেয়ার করা হয়েছে। ওকে, তো আজকে আমরা বলতে পারি এটার সেকেন্ড পার্ট, যেখানে নেতাজির আর কি, নেতাজি সুভাষচন্দ্র বসুর অ্যাকচুয়ালি নেতাজি হয়ে ওঠার যে উত্তরণটা, যে গল্পটা, সেটাকে নিয়ে আমরা আলোচনা করব। এবং আশা করি সবার ভালো লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি সেই প্রশ্নটা করো, এবং সেটা আমার এখানে স্পিকার, এখানে তো সবাই মোটামুটি সবাই ইউজ টু উইথ গুগল জি মিটের সাথে। যদি কোনো কোয়েশ্চেন্স থাকে ডেফিনেটলি সেটাও জিজ্ঞেস করো। ওকে, সো হিয়ার উই গো। প্রথম যে স্লাইডটা, দ্যাট ইজ নেতাজি অ্যান্ড বলার অপেক্ষা রাখে না, দ্য ভেলিয়েন্ট লিডার। ওকে, তো এই যে গল্পটা শুরু হবে, সেই গল্পটার মোটামুটি প্রথম আমরা যেখানে শেষ করেছিলাম ফার্স্ট এডিশনটা, সেখানে ছিল যে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, তার কিছু প্রবলেম তিনি ফেস করেন, এবং সেখানে গান্ধীজির কিছু মতাদর্শের সাথে তার মতের অমিল হয়। ত্রিপুরা এবং হরিপুরা যে কংগ্রেস সেশনটা হয়, তারপরে তিনি পদত্যাগ করেন, এবং পদত্যাগ করার পর তিনি নিজস্ব ফরওয়ার্ড ব্লক তৈরি করেন, এবং ফরওয়ার্ড ব্লকের গঠন হওয়ার পরবর্তী যে অংশটা, সেটা নিয়ে আজকে আমাদের টপিক অফ ডিসকাশন। ওকে, সো দ্য বার্থ অফ দ্য ফিনিক্স ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ওকে, ফিনিক্সের আমি বর্ণনাটা আগের বাড়ি দিয়েছিলাম, যারা মৃত্যুর পরেও ফিরে আসে বা যাদের মৃত্যু হয় না, সেভাবেই বলা যেতে পারে। এবং সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে হয়তো এই অ্যাডজেক্টিভটা অত্যন্ত প্রযোজ্য। তো কি হয়, কিরকম ভাবে গল্পটা এগোচ্ছে, চলো আমরা দেখি। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো 1 সেপ্টেম্বর 1939। ওকে, আই গেস কেউ জয়েন করেছে, আমি জাস্ট একবার এন্ড করে লেট ইন করে নিই, করার পর আমরা শুরু করে দিচ্ছি। ওকে, so finally, the birth of Phoenix during the Second World War. 1 সেপ্টেম্বর 1939, আমরা জানি যে সমগ্র বিশ্ব জুড়ে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ শুরু হয়। প্রথমত ইউরোপের মধ্যে সেগুলো সীমাবদ্ধ ছিল, পরবর্তীকালে ইউরোপের বাইরে যে সমস্ত দেশ আছে সেগুলো যুক্ত হয়ে যায় এর সাথে। এবং যেহেতু এই সমস্ত ইউরোপিয়ান মহাদেশ যেগুলো ছিল, ইউরোপিয়ান মহাদেশে যে সমস্ত সুপার পাওয়ার্স যারা ছিল, তারা অত্যন্ত বেশি রকম ভাবে আর কি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে উদ্বুদ্ধ হয়ে তারা প্রচুর কলোনিজ একত্রিত করেছিল। এবং তারা যখন যুদ্ধের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে, সাথে সাথে কিন্তু দেখতে পাবো আমরা কলোনিজ গুলো যুক্ত হয়ে যায়। এবং অ্যালাইড পাওয়ার্স, তার মধ্যে ব্রিটেন পড়ছে, সেই ব্রিটেনের একটা খুব মানে ইম্পর্টেন্ট কলোনি ভারতবর্ষ, এবং ভারতবর্ষ যুক্ত হয়ে যায়। এবার এই যে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট শুরু, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হয় 1 সেপ্টেম্বর 1939-এ, তখন আমাদের ভারতবর্ষের যে রাজনৈতিক চিত্রনাট্য, সেখানে কিন্তু দুটো দল ছিল, এবং সেই দুটো দলের মধ্যে একটা ভীষণ মতাদর্শের একটা ফারাক আমরা দেখতে পাই, যার ফলে সুভাষচন্দ্র বসু তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। এবং সেখানে চরমপন্থী এবং নরমপন্থী দুটো গ্রুপ ছিল। সুভাষচন্দ্র বসু চরমপন্থীর মধ্যে পড়তেন, এবং তার মনে হয়েছিল যে এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের এই যে সময়টা, দিস ইজ দ্য আইডিয়াল টাইম টু start to initiate another civil disobedience movement. আরেকটা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট শুরু করা যেতে পারে, কারণ দিস ইজ দ্য আইডিয়াল টাইম। ঠিক আছে, এমনি ব্রিটিশরা ব্যাকফুটে রয়েছে, সেই সময় যদি আরেকটা সারা রাষ্ট্র জুড়ে একটা সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট করা হয়, তাহলে কিন্তু এই যে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধে কিন্তু ব্রিটেনের একটা প্রথমেই একটা ব্যাকফুটে চলে যাচ্ছে।
The Britishers were engaged in the battle and was the right time for a prompt action that would quash the imperialistic power. যে সাম্রাজ্যবাদী শক্তি সেটাকে কিন্তু কোয়াশ করার এটাই সম্মুখ সময় ছিল। এবং এই কথাটাকে কন্ট্রাডিক্ট করেন গান্ধীজি অ্যাজ ইউজুয়াল, বাট গান্ধীজি ওয়াজ এগেইনস্ট দ্য আইডিয়া, হি থট দ্যাট ওয়াজ আ জেনিয়াল অ্যাটিটিউড উড অ্যাপিস দ্য ব্রিটিশ রাজ। ঠিক আছে, সম্পূর্ণ বিপরীত মেরুতে দুজন মানুষ বসবাস করছেন। গান্ধীজি বলছেন যে এই সময়টা যদি আমরা আরো বেশি ইংরেজ যে পাওয়ার তাদেরকে যদি ব্রিটিশ রাজ তাদেরকে যদি আমরা সহায়তা করি, তাহলে এটা হতে পারে there is a probability যে যুদ্ধের পরে তারা এমন কিছু আইন আনবে বা যে যে স্বাধীনতার কথা আমরা বলছি বা যে পূর্ণ স্বরাজ্যের কথা এতদিন ধরে বলা হচ্ছে, হয়তো তিনি সেটা দেবেন। এটা একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স। তো এটা থেকে প্রবলেম ক্রিয়েট হয় এবং সুভাষচন্দ্র বসু যেটা মনে করেন যে এভাবে কথাবার্তা বা বৈঠকি আলোচনার মধ্যে কিন্তু এর সলিউশনটা নেই। তো সলিউশনটা কি, তাকে নিজেকেই সেই দায়িত্বটা নিতে হবে। তো সুভাষচন্দ্র বোস যখন তিনি এই কথাটা শুনলেন, গান্ধীজির এই বক্তব্যটা শুনলেন যে জাতির জনক তিনি যখন বলছেন যে একটা অ্যাপিসমেন্ট পলিটিক্স হবে এবং ইংরেজদেরকে সহায়তা করা হবে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ আর কি, তখন তিনি এই দায়িত্বটা ব্রিটিশ রাজের এগেনস্টে ঘুরে দাঁড়াবার বা প্রত্যাবর্তনের যে রেসপন্সিবিলিটি সেটা তিনি নিজের কাঁধে নেন। তো তিনি মনে করেন যে একটা ছোট ঘটনা থেকে সেটা সূত্রপাত করতে হবে। তো তিনি ঘটনা কি কোন ঘটনা থেকে সূত্রপাত হবে মনে করেন এবং ফাইনালি একটা ছোট মাস মুভমেন্ট ক্রিয়েট করেন। কিরকম ভাবে করেন না, হলওয়েল মনুমেন্ট, ঠিক আছে, কলকাতায় হলওয়েল মনুমেন্ট এটা প্রতিস্থাপন করা হয় এবং এটা টু কমমেমোরেট দ্য ব্ল্যাক হোল ইনসিডেন্ট। আমরা জানি যে সিরাজউদ্দৌলার সময় যে ব্ল্যাক হোল ইনসিডেন্ট হয়েছিল সেটার একটা স্মৃতিস্থাপক হিসাবে এই হলওয়েল মনুমেন্ট তৈরি করেন। এই হলওয়েল ভদ্রলোক তিনি ওয়াজ ওয়ান অফ দ্য সার্ভাইভার্স। তোমরা হয়তো গল্পটা জানো যে সিরাজের সময় কি হয়েছিল, যে একটা ছোট্ট ঘরের মধ্যে এতজন বন্দী রাখা হয়েছিল এবং তার মধ্যে থেকে মিস্টার হলওয়েল হি ওয়াজ ওয়ান অফ দ্য সার্ভাইভার। তো তিনি সেটাকে কমেমোরেট করে একটা স্মৃতিসৌধ বানায় যেটাকে হলওয়েল মনুমেন্ট হিসেবে পরিচিত ছিল এবং তিনি নিজের খরচাতেই সেটা করে। তো এই হলওয়েল মনুমেন্টকে কিন্তু গিয়ে তিনি ভাঙতে শুরু করেন সুভাষচন্দ্রের আদেশে। তার যে সমস্ত পরিষদ রয়েছে তারা কিন্তু এই হলওয়েল মনুমেন্টকে ভাঙার একটা কার্যকলাপ শুরু করে। অ্যাজ আ কনসিকুয়েন্স, এবং এটা অবধারিত ছিল, বোস ওয়াজ জেলড। সুভাষচন্দ্র বসুকে এর জন্য জেলে যেতে হয়। নাও while in jail, বোস went on a 7-day hunger strike। 7 দিনের একটা হাঙ্গার স্ট্রাইক করেন এবং তার যথাক্রমে তার হেলথ ক্রমাগত ডিটোরিয়েট করতে শুরু করে এবং এরকম একটা ক্যারিসম্যাটিক লিডার, যার এত পপুলার লিডার, যার সারা ভারতবর্ষে যার এত সুনাম আছে, এত পপুলারিটি আছে, তাকে তার এই অবস্থাকে মানে তার যদি শারীরিক অবনতি হয় তাহলে সেটা কিন্তু দায়ভারটা সম্পূর্ণভাবে ব্রিটিশ শাসনের উপর পড়বে এবং ব্রিটিশ রাজ বুঝতেই পারে যে এটাকে কিন্তু আটকাতে হবে, সেই জন্য তাকে হাউস অ্যারেস্টে পাঠিয়ে দেওয়া হয়। ওকে, তো সিকোয়েন্স অফ ইভেন্টসটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট হচ্ছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে এবং সেই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ব্যাকগ্রাউন্ডে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট করার একটা প্রস্তাব রাখেন সুভাষচন্দ্র বসু এবং সেটাকে গান্ধীজি কন্ট্রাডিক্ট করেন। তিনি অ্যাপিসমেন্ট পলিটিক্সে বিশ্বাসী। তো পুরো দায়িত্বভারটা নেতাজি নিজের কাঁধে নিয়ে নেন এবং হলওয়েল মনুমেন্টকে তিনি যে হলওয়েল মনুমেন্টটা বেসিক্যালি স্মৃতিসৌধ সেটাকে তিনি মাটিতে গুঁড়িয়ে দিতে চান, যার ফলে অ্যাজ আ কনসিকুয়েন্স বোসকে জেলে রাখা হয় এবং সেখানে তিনি একটা 7 দিন ব্যাপী অনশন করেন, হাঙ্গার স্ট্রাইক করেন এবং ক্রমাগত তার হেলথ ডিটোরিয়েট করতে থাকে, যার ফলে তাকে হাউস অ্যারেস্টে নিয়ে যাওয়া হয়। ওকে, এই যে ক্লিপিংটা দেখছো এটা একটু আমরা বের করেছি নিউজ পেপার হেডলাইন অফ অমৃতবাজার পত্রিকা 18/1/1941 সালে। এই হেডলাইনটা অমৃতবাজার পত্রিকার কিন্তু এই হেডলাইনটা এসেছিল এবং খুব সুন্দর লেখাটা, শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসু অপ্রত্যাশিতভাবে গৃহত্যাগ। ঠিক আছে, আমি আর ভেতরের মধ্যে যাচ্ছি না, এটা পিডিএফটা আমরা গ্রুপে দিয়ে দেবো, সেখানে পড়ে নিতে পারো যে গত রবিবার অপরাহ্ন হইতে শ্রীযুক্ত সুভাষচন্দ্র বসুকে তাহার বাসস্থান থেকে আর পাওয়া যাচ্ছে। এবার বেসিক্যালি কি হয়, he clandestinely escaped under the watchful surveillance of the Britishers from his Elgin Road house in Calcutta on the 9th of 17th January 1941 in the disguise of a Pathan. একটা পাঠানের ছদ্মবেশে তিনি কিন্তু তার এলগিন রোডের যে গৃহ, তার যে বাসভবন ছিল সেটাতে তিনি ত্যাগ করেন 17 জানুয়ারি 1941 এবং তিনি কলকাতা ছাড়ার পর সোজা যান পেশওয়ার।
পেশোয়ারে যাওয়ার পথে তিনি, আমরা এই রুটটাকেও একটা ছবি দিয়েছি, এই রুটটাকে আমরা একটু এক্সপ্লেন করে দেবো পরে। তিনি নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স এবং আফগানিস্তান এই অঞ্চলের মধ্যে থেকে গিয়ে কাবুল পেরিয়ে তিনি সোভিয়েত রাশিয়াতে চলে যান, ঠিক আছে। তারপর তিনি ইটালিতে আসে এবং ফাইনালি তিনি যান জার্মানিতে, ঠিক আছে। এত অব্দি কারোর কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? যদি কোনো কোয়েশ্চেন্স থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে জিজ্ঞেস করতে পারো। ওকে, এইবার জার্মানিতে আসার পর কি হলো, জার্মানিতে সুভাষচন্দ্র বোস তিনি দেখা করেন হচ্ছেন অ্যাডলফ হিটলারের সাথে। এবং এই গল্পটা একটু বলে রাখি যে এই জার্মানি, যেহেতু জার্মানি এবং ব্রিটেন এরা দুজন অপোনেন্ট ছিল, এরা শত্রুপক্ষ ছিল। ব্রিটেন রিপ্রেজেন্ট করছে অ্যালায়েড পাওয়ারকে এবং জার্মানি রিপ্রেজেন্ট করছে অ্যাক্সিস পাওয়ারকে। তো এই যুদ্ধের দরুন প্রচুর ভারতীয় সৈন্যকে কিন্তু জার্মানি ক্যাপচার করেন এবং তাদেরকে প্রিজনার অফ ওয়ার হিসাবে আটক করে রাখা হয়, ঠিক আছে। এবং এরা মূলত, এই যে সৈন্যদের কথা বলছি, এরা মূলত নর্থ আফ্রিকাতে পোস্টেড ছিল। আমরা জানি যে একটা ব্রিটিশ পাওয়ার, মানে আফ্রিকা ওয়াজ অলসো কলোনি, তো সেই কলোনির উপর কিন্তু, মানে ইট ওয়াজ আ কলোনি অফ জার্মানি, অ্যাক্সিস পাওয়ারের কলোনি ছিল। এবং সেটার জন্য আর কি মানে ব্রিটিশ যে সৈন্য সামন্ত, মানে আমাদের ভারতবর্ষের যে ব্রিটিশ রেজিমেন্টের সৈন্য সামন্ত, তারা নর্থ আফ্রিকাতে কাজ করছিল, তাদেরকে আটক করা হয়। নাও সুভাষচন্দ্র বোস এখানে যেটা করেন সেটা হচ্ছে এই জার্মান অথরিটি তাদের সাথে একটা সম্পর্ক রেখে যেটা চিন্তা ভাবনা করে, এই যে প্রিজনার্স অফ ওয়ার রয়েছেন তাদেরকে নিয়ে একটা আর্মি গঠন করেন 4,500 সোলজার্সদেরকে নিয়ে, হতে পারলো। এবং এই আর্মিটার নাম ছিল ফ্রি ইন্ডিয়ান লেজেন্ড। এখানে অনেকগুলো মিসকনসেপশনস আছে, বা অনেকগুলো মিসকনসেপশনস বলবো না, আমরা হয়তো অনেকগুলো জায়গায় ক্লিয়ার নয়, সেটাকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ক্লিয়ার করবো। তো এই যে আর্মিটা তিনি গঠন করেন, এটার নাম হচ্ছে ফ্রি ইন্ডিয়ান লেজেন্ড। এবং এই ফ্রি ইন্ডিয়ান লেজেন্ড কিন্তু তিনি গঠন করে যখন তিনি জার্মানিতে যান, এবং জার্মানিতে গিয়ে ভারতবর্ষের যে সমস্ত সৈন্য সামন্ত যারা নর্থ আফ্রিকাতে ছিল এবং যাদেরকে নাকি অ্যাক্সিস পাওয়ার আটক করেছে, তাদেরকে নিয়ে এই সৈন্য, মানে এই রেজিমেন্টটা গঠন করেন তিনি। এবার হিটলারকে তো আমরা সকলেই চিনি, তিনি তার মতন অপরচুনিস্টিক লিডার কিন্তু নেই। তিনি অনেক বিবেচনা করে দেখলেন যে এইরকম যদি একটা আমরা রেবেল গ্রুপ তৈরি করতে পারি, যারা কিনা একটা 4,500 সৈন্য, তারা উদ্বুদ্ধ এবং একজন লিডার তাদেরকে লিড করছে, এরকম একটা রেবেল গ্রুপ যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এর থেকে ভালো সুযোগ কিছু নেই। এবং যে রেবেল গ্রুপটা নাকি ব্রিটিশ অথরিটি, যাদেরকে বলা হয় যে অ্যালিট পাওয়ারের ওয়ান অফ দ্য সুপার পাওয়ার, তাদের এগেনস্টে যুদ্ধ করে। তো এই সুযোগটাকে তিনি দু হাত পেতে নেন এবং দেখাই যাচ্ছে ছবিটা যেটা দেখাচ্ছি, নেতাজির সাথে কিন্তু তিনি মিলিত হন। এবং এই যে প্রপোজালটা রয়েছে, এই ফ্রি ইন্ডিয়ান লেজেন্ডের যে প্রপোজালটা রয়েছে, সেই প্রপোজালটাই কিন্তু হিটলার সরাসরি ভাবে বা অফিসিয়ালি ভাবে গ্রিন সিগন্যাল দিয়ে দেন। বাট কিছু প্রবলেম অলরেডি ক্রিয়েট হতে শুরু হয়ে যায়। সেই প্রবলেমস গুলো কি, চলো আমরা একটু দেখে নিই। ওকে, তো প্রবলেমস গুলো কি 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 শুরু হয়, ডিসেনশনস কি কি শুরু হয় সেটা আমরা দেখি। বাট ডিসএগ্রিমেন্ট সুন অ্যাপিয়ার্ড, এই অংশটা সাধারণত আমরা যে ইতিহাসের বই টইগুলো পড়ি বা যেগুলো আছে, সেখানে কিন্তু এতটা সুস্পষ্টভাবে লেখা থাকে না, এতটা ক্লিয়ারলি লেখা থাকে না। ওখানে জাস্ট বলা থাকে কারণগুলো, মানে জাস্ট একটা লাইন কি ওয়ান লাইনার টু লাইনার হিসেবে থাকে। আমি প্রত্যেকটা কারণ একটু এক্সপ্লেন করতে চাই, যে কি কি কারণ ছিল যার সাথে হিটলারের সাথে কিন্তু সুভাষচন্দ্র বোসের মতের অমিল হলো বা তিনি জার্মানি থেকে সরে আসেন। প্রথমে যে ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে যে রাশিয়াকে আক্রমণ করে বসেন হিটলার ইন দ্য ইয়ার 1941 22 জুনে। এবার ততদিনে বোঝা গেছে যে রাশিয়ান রেভলিউশন একটা মারাত্মক রকম কমিউনিজম সোশ্যালিজমের স্রোত সারা বিশ্ব জুড়ে বইছে। সকলে কমিউনিজম এবং সোশ্যালিজমকে বাহবা জানাচ্ছে। ভারতবর্ষেও তার একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। এবং সেখানে গিয়ে ভারতবর্ষের যে মূল রাজনীতিটা, সেই রাজনীতিটাই কিন্তু সোশ্যালিজম এবং কমিউনিজমের যে ফান্ডা আছে বা যে এজেন্ডা আছে সেগুলোকেই ফলো করছে। তো নেতাজি কিন্তু এটা খুব ভালো মতন বুঝতে পারেন যে যদি হিটলার আজকে রাশিয়াকে আক্রমণ করে বসে, তাহলে কিন্তু যথারীতি এই হিটলার বা জার্মানি ভারতবর্ষের শত্রু হয়ে যাবে।
সো বেসিক্যালি হি ওয়াজ আ লেফট উইং অ্যাডমায়ারার অফ রাশিয়া, এবং তিনি বারংবার হিটলারকে বারণ করে যে রাশিয়াকে আক্রমণ না করতে, সোভিয়েত রাশিয়াকে আক্রমণ না করতে। বাট নাজি লিডার হিটলার কিন্তু সেই কথা শোনেননি, এবং তিনি 22 জুন 1941-এ রাশিয়া আক্রমণ করে বসেন। এবং এই একটা ঘটনায় কিন্তু বোস খুব সুন্দরভাবে রিয়েলাইজ করে যায় যে তিনি তার স্বার্থ ছাড়া, মানে হিটলারের কথা বলছি, হিটলার তার স্বার্থ ছাড়া বা তার যে প্রোপাগেন্ডা আছে সেটা ছাড়া কিন্তু তিনি কিছু বোঝেন না। মানে এখানে ভারতবর্ষকে, বা ভারতবর্ষ বলা ভালো, সুভাষচন্দ্র বোসের যে ফ্রি ইন্ডিয়ান লেজেন্ড আছে তাকে হেল্প করা বা সেটাকে নিয়ে একটা প্রতিরোধ তৈরি করা, এটাতে তিনি ততটা বিশ্বাস করেন না যতটা তিনি এই যুদ্ধটা এবং এই যুদ্ধের আউটকাম, এবং সেখানে কিন্তু তিনি একদম কয়েকটা এজেন্ডা ক্লিয়ার কাট রেখেছিলেন, কারোর কথা তিনি শুনতেন না। এইটা ওয়াজ দ্য ফার্স্ট সেটব্যাক। সেকেন্ড সেটব্যাক যেটা হচ্ছে, হিটলারের একটা অটোবায়োগ্রাফি রয়েছে যেটাকে মি কাম্প আমরা সকলেই জানি, এবং এই মে কাম্পের মধ্যে কিছু অবজেকশনাল কন্টেন্ট ছিল। এই অবজেকশনাল কন্টেন্টটা নিয়ে কিন্তু সুভাষচন্দ্র বোস ঘোরতর বিরোধিতা করেন, ঠিক আছে। এবং সেখানে তিনি বলে গেছেন, বারবার এই কথাটি বলেছেন যে ভারতবর্ষের জন্য এটাই মঙ্গলের ব্যাপার, মঙ্গলময় যদি সে ব্রিটিশ ডোমিনিয়নের আন্ডারে থাকে। ভারতবর্ষ যদি ব্রিটিশদের শাসনে থাকে তাহলে এরা বেশ ভীষণ একটা অসভ্য জাতি, নেটিভ, এই ভাষাগুলো তিনি উল্লেখ করেন যে তিনি অসভ্য বর্বর একটা জাতি, এবং যতদিন পর্যন্ত ব্রিটিশরা তার মধ্যে রয়েছে, ব্রিটিশরা রয়েছেন আর কি, এটা সুশাসনের মধ্যে থাকবে। এবং এই বইটি কিন্তু লিখেছেন মে কাম্প, এই ঘটনাটি মানে হিটলারের সাথে নেতাজি দেখা হওয়ার বহু পূর্বে, ঠিক আছে। এবং ততদিনে বেঙ্গলি মিডল ক্লাস ইন্টেলিজেন্সিয়া, যেটা আমরা বুদ্ধিজীবী বলছি, তাদের হাতেই মে কাম্প চলে এসেছে, এবং তারা পড়েছে, এবং তারা কিন্তু জঘন্যতর ভাবে ক্রিটিসাইজ করেছে হিটলারের এই অবজেকশনাল রিমার্কটা, ভারতবর্ষকে অবজেক্টিফাই করার যে রিমার্কটা। এবং সেখানে সুভাষচন্দ্র বোস গিয়ে সেই জার্মানির সাথে হাত মেলাচ্ছে, সেই হিটলারকেই ডেকে আনছে, এটা কিন্তু একেবারেই তার যারা খুব ক্লোজ কোয়ার্টারের মানুষজন ছিলেন, ফরওয়ার্ড ব্লকের মধ্যেও তার একদম কাছের যারা মানুষজন ছিলেন, তারাও কিন্তু এটাকে প্রচন্ড ভাবে অবজেকশন করেন। তো সুভাষচন্দ্র বসু, নেতাজি, তিনি কিন্তু হিটলারকে বইটার ওই অংশটাকে বাদ দেওয়ার জন্য একটা রিকোয়েস্ট করে। বোস অবজেক্টেড, এই কথাটা হয়তো অনেকে জানতো না, বাট তিনি কিন্তু এটা বলেন, বোস অবজেক্টেড এন্ড রিকোয়েস্টেড দ্য নাজি লিডার টু omit দ্য প্যাসেজ, বাট হি রিবিউকড, তিনি একদম মুখের উপরই না করে দেন। তো দিস ওয়াজ দ্য সেকেন্ড রিজন। এবং থার্ড রিজন যেটা হচ্ছে যে হিটলারের সাথে বসে সুভাষচন্দ্র বোসের 1942 সালে যে মিটিংটা হয়, সেই মিটিংটা ওয়াজ কমপ্লিটলি আ ফেলিয়ার, ঠিক আছে। এই ফেলিয়ারটা কারণ ততদিনে হিটলার ভীষণ আড়ম্বরের সাথে একটা মাস জেনোসাইড শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর্য রক্তের ওপর তার যা অহংকার, এবং তিনি যেভাবে অস্ট্রিয়ানস এবং জিউইসদের ওপর যেভাবে অত্যাচার করছেন, সেই কর্মকাণ্ডে, মানে সেই জেনোসাইডের মধ্যে কিন্তু সুভাষচন্দ্র বসু নিজেকে সেই রক্তে নিজের হাত রাঙাতে চাননি। তো তার ফলে যে মিটিংটা হয় বোসের সাথে হিটলারের 1942 সালে, সেখানে কিন্তু তিনি এটারও বিরোধিতা করেন। মানে আমি নেতাজির কথা বলছি, তিনি এই বিরোধিতাটা করেন যে অশউইৎজ ক্যাম্পে যে জিনিসপত্রগুলো হচ্ছে সেটাকে বন্ধ করা হোক, বা এই যে জিউইশ হলোকাস্ট যেটা হচ্ছে সেটাকে বন্ধ করা হোক। বাট এটাও হিটলার মানেনি, and these 3 points were sufficient enough for Bose to discontinue his plans for proposal with Germany. তো কি হলো, জার্মানি থেকে সরে আসলো, কিন্তু মানুষটি তো থেমে থাকতে পারে না, হয়তো এখানে অনেকেই থাকলে ওনার জায়গায় মুভ ব্যাক করে আসতেন, ভারতবর্ষে চলে আসার চেষ্টা করতেন, কিন্তু তিনি সেরকম নন, সেই ছাঁচের মানুষ নন। তিনি যেটা করেন সেটা হচ্ছে তিনি জাপানে চলে যান, and we will discuss about the Japanese succor. 1943 তে, after being disillusioned that Germany could be of any help in gaining of India's independence, he left for Japan. এখানে একটা গল্প আছে, তিনি জার্মান সাবমেরিন U-180 করে কেপ অফ গুড হোপ ঘুরে সাউথ ইস্ট অফ ম্যাডাগাস্কার হয়ে তিনি কিন্তু জাপানে পৌঁছান, এবং জাপানে পৌঁছানোর আগে তিনি সিঙ্গাপুরে নামেন। আমি এই রুটটার একটা ছবি তোমাদেরকে দেখাবো। এবং U-180 করে তিনি একটা 6-7 মাসের একটা জার্নি করেন, যেখানে কিন্তু একদম কেপ অফ গুড হোপ হয়ে ম্যাডাগাস্কার হয়ে ঢুকছেন, এন্ড ফাইনালি সিঙ্গাপুর থেকে আবার I-29 করে তিনি জাপানে যান। এটাও একটা সাবমেরিন।
এবং পুরো দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের ইতিহাস যদি তোমরা ঘেটে নাও, দিস ওয়াজ দ্য ওনলি সিভিলিয়ান ট্রান্সফার বিটুইন টু সাবমেরিনস অফ টু ডিফারেন্ট নেটিভস ইন ওয়ার্ল্ড ওয়ার টু। The armed force of the Free India Legion was left behind in Germany. এই জায়গাটা কিন্তু একটু দুঃখের ঘটনা, কারণ এই যে 4,500 সৈন্য যারা একত্রিত হয়েছিল এই ফ্রি ইন্ডিয়ান লেজেন্ডের ব্যানারের আন্ডারে, যারা দেশ রক্ষার জন্য ঝাঁপাতে চেয়েছিল, যাদেরকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল সুভাষচন্দ্র বোসের, কিন্তু এই ফ্রি ইন্ডিয়া লেজেন্ড এদেরকে কিন্তু জার্মানিতেই রেখে আসতে হয়, কারণ প্রপোজালটা আর কার্যকারী হয় না, কারণ আমরা আগেই ডিসকাস করলাম কেন হলো না, এবং তিনি চলে আসলেন জাপানে। আমি জাস্ট এখানে একটা ছোট ওই যেহেতু আলোচনা করলাম একটু রুটটাও দেখিয়ে দিই। এইখানে কলকাতার বাড়ি থেকে তিনি যাচ্ছেন দিল্লি হয়ে কাবুল, পেশাওয়ার, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার, মস্কো থেকে ডাইরেক্ট যাচ্ছেন বার্লিনে। এবার এখান থেকে ইউ-180 যে সাবমেরিনটা আছে সেটা আফ্রিকার একদম আফ্রিকা মহাদেশটাকে ঘুরে ম্যাডাগাস্কার হয়ে কেপ অফ গুড হোপ থেকে একদম সোজা আসছেন হচ্ছেন সিঙ্গাপুর। এই সিঙ্গাপুর থেকে ডাইরেক্টলি তিনি আবার ইউ-19 করে যাচ্ছেন হচ্ছেন জাপান। ওকে, তো এটা হচ্ছে মূলত ওনার রুটটা। ওকে, এত অব্দি কারোর কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? যদি কারোর কোনো কোয়েশ্চেন্স থাকে একটু জিজ্ঞেস করতে পারো। ওকে, লাস্টের দিকটা একটু বলো। আচ্ছা, লাস্টের দিক মানে এই স্লাইডটা কি বলতে ওই যে জাহাজে করে যেটা গেল আর কি, মানে কোন জাহাজটার কথা একটু করে বললো না? ইউ-180 এটা একটা জার্মান সাবমেরিন ছিল, ঠিক আছে? তো প্রথমে তিনি কি করেন, এই ইউ-180 তে করে জার্মানি থেকে তিনি আফ্রিকা ঘুরে, ঠিক আছে? কারণ একটা জিনিস খুব সহজ ভাবে বোঝা যাচ্ছে, বার্লিন থেকে ডাইরেক্টলি যদি তোমাকে আবার জাপানে আসতে হয়, যেটা হয়তো তথাকথিত ভাবে ইজিয়ার রুট ছিল, কিন্তু সেখানে রিস্ক ফ্যাক্টর প্রচুর রয়েছে, কারণ তাকে ভারতবর্ষের উপর দিয়ে যেতে হবে এবং ভারতবর্ষে তাকে অলরেডি হাউস অ্যারেস্টে রাখা ছিল। তো তিনি তা না করেন পুরোটা মোটামুটি আফ্রিকা উপমহাদেশটাকে তিনি রাউন্ড করেন, ঠিক আছে? এবং কেপ অফ গুড হোপ হয়ে ম্যাডাগাস্কার হয়ে আসেন হচ্ছেন সিঙ্গাপুর, এবং এই সিঙ্গাপুর থেকে তিনি আবার I-29 এই I-29 যে সাবমেরিন আছে সেই সাবমেরিন করে কিন্তু জাপানের টোকিওতে তিনি উপস্থিত হন। ক্লিয়ার? ঠিক আছে। ওকে, এইবার কয়েকটা এখানে যখন এই গল্পগুলো বলবো, কারণ অনেকগুলো ঘটনা কিন্তু পরপর ঘটতে থাকছে, ঠিক আছে? এতক্ষণ অব্দি আমরা সুভাষচন্দ্র বসুর কথা বললাম, এবার আরো দুটো মানুষের কথা বলবো, এবং এটা কিন্তু প্যারালালি ঘটছে, এরকম নয় যে তিনি জাপানে পৌঁছানোর পরেই ব্যাপারটা হয়, প্যারালাল ঘটনা ঘটছে। তো সেখানে প্রথম যিনি আসেন তার নাম হচ্ছেন মোহন সিং। মোহন সিং এর গল্পটা দেখি। 3rd সেপ্টেম্বর 1939, 1st সেপ্টেম্বর 1939 এ যুদ্ধ শুরু হয়, দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ শুরু হয়, এবং 3rd সেপ্টেম্বর 1939 এ the then Viceroy Lord Linlithgow declared that India was fighting alongside Britain in World War II. এটা তখন, এবং এটা নিয়েই প্রচন্ড একটা ক্ষোভ তৈরি হয় সারা ভারতবর্ষ জুড়ে, যে ভারতবর্ষের যে টপমোস্ট পলিটিশিয়ানস বা নেতৃত্ব আছে, নেতৃত্ব মন্ডল রয়েছে, তাদের সাথে জিজ্ঞাসা না করে এত বড় ডিসিশনটা কি করে নেয় লর্ড লিনলিথগো, এটা নিয়ে একটা মারাত্মক ঝামেলা শুরু হয়। কিন্তু যাই হোক, 3rd সেপ্টেম্বর 1939 তিনি সেটা ডিক্লেয়ার করেন অফিসিয়ালি, এবং 70,000 ট্রুপস, ঠিক আছে, বিভিন্ন ব্রিটিশ কলোনিতে পাঠানো হয়। যে সাউথ ইস্ট এশিয়ার যে সমস্ত ব্রিটিশ কোম্পানি বাহাদুরের যে আর কলোনি গুলো রয়েছিল, সেখানে কিন্তু 70,000 ট্রুপকে পাঠানো হয়। ওকে, এবং সেই জায়গাগুলো হচ্ছে সিঙ্গাপুর, হংকং, ফিলিপিন্স এন্ড মালয়। এইগুলো সাউথ ইস্ট এশিয়ার ইংরেজদের কলোনি ছিল, ঠিক আছে? তো 1st সেপ্টেম্বর 1939 এ দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ ঘোষণা মানে শুরু হয়ে গেল। 3rd সেপ্টেম্বর ঠিক দুদিনের মাথায় ভিসেরয় লর্ড লিনলিথগো তিনি ডিক্লেয়ার করে দিলেন যে ব্রিটেন ইজ অলসো, মানে ইন্ডিয়া ইজ অলসো ইনভলভড ইন দ্য ওয়ার, এবং সেই খাতে 70,000 ট্রুপস কিন্তু অলরেডি পাঠিয়ে দেওয়া হলো সাউথ ইস্ট এশিয়ার যে বিভিন্ন কলোনিজ গুলো ছিল, যেরকম সিঙ্গাপুর, হংকং, ফিলিপিন্স, মালয়, এই সমস্ত জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? এবং এই যে ব্যাটালিয়নটা পাঠানো হয় মালায়, বিভিন্ন জায়গায় তো তিনি ব্যাটালিয়ন পাঠান, তো মালায় যে জায়গাটা, সেই মালায় জায়গাটা যে ব্যাটালিয়নকে হেড করছিলেন সেই ভদ্রলোকের নাম হচ্ছেন মোহন সিং।
Now, Japan entered the war with a surprise attack on the American airbase at Pearl Harbor. এই Pearl Harbor মুভিও বেরিয়েছে, আমরা সকলেই জানি, এটা খুব ফেমাস একটা ঘটনা এবং এটা বলা যেতে পারে যে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের যে সমস্ত ঘটনা উল্লেখযোগ্য ঘটনা তার মধ্যে এক নম্বর মানে প্রথম সারিতেই রয় আর কি। পার্ল হারবার যেটা জাপানিজরা অ্যাটাক করে অন দ্য আমেরিকান এয়ারবেস হাওয়াইয়ে। তো সেটার জন্য জাপান কিন্তু 7th ডিসেম্বর 1941 এর মধ্যে যুদ্ধের মধ্যে অলরেডি তারা ইনভলভ হয়ে যায়। এবং যেহেতু জাপান আর সাউথ ইস্ট এশিয়ার মধ্যে জাপান পড়ছে, তো যেহেতু ক্লোজ প্রক্সিমিটিতে ইংরেজদের যত কলোনিজ ছিল সেই কলোনিজ গুলোকে ক্যাপচার করে নেয়। ঠিক আছে, তো 3rd সেপ্টেম্বর 1939 একটা ইন্ডিয়ান কন্টিনজেন্ট পাঠানো হয়, যার মালায় শহরে বা মালায় দ্বীপপুঞ্জে আর কি লিড করছেন মোহন সিং। এবং 7th ডিসেম্বর 1941 অফিসিয়ালি জাপান কিন্তু এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে যুক্ত হয়ে যায়। ওকে, এবং তারা অ্যাক্সিস পাওয়ারের সহায়তা করে। হি ওয়াজ এগেইনস্ট দ্য ব্রিটিশ অ্যালাইড পাওয়ার্স। এবং সেইখান থেকে দেখা গেল যে যেহেতু ব্রিটিশদের এই কলোনিগুলো, সাউথ ইস্ট এশিয়ার কলোনিগুলো তারা ছিল, সেটাকে খুব তাড়াতাড়ি ওভাররান করে দেয়। Japan had captured thousands of British Indian soldiers in Southeast Asia and made them prisoner of war, including Mohan Singh. মোহন সিং এর ছবিটা দেখতে পাচ্ছ, মোহন সিং কে। তিনি অত্যন্ত ডেকোরেটেড আর্মি অফিসার ছিলেন এবং যখন জাপান মানে এই সমস্ত সাউথ ইস্ট এশিয়ান যে সমস্ত কলোনিজ গুলো রয়েছে সেগুলোকে যখন ক্যাপচার করতে শুরু করে, তখন প্রচুর এই 70,000 জন ট্রুপসের থেকে প্রচুর লোকজনকে প্রিজনার অফ ওয়ার হিসেবে একত্রিত করে এবং বন্দি করে। এবং তার মধ্যে কিন্তু মালায়া ব্যাটালিয়নের যিনি হেড ছিলেন মোহন সিং, তিনিও ক্যাপচার্ড হন। এটা একটা গল্প। প্যারালালি আরেকটা গল্প আমরা দেখবো, তিনি হচ্ছেন রাসবিহারী বোস। তো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখানটায় কিন্তু অনেকের অনেক কনফিউশন রয়েছে, এটা একটু ক্লিয়ার করে নেওয়া ভালো। তার আগে আমি বলি যে কারোর কি এত অব্দি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা রয়েছে? এনি কোয়েশ্চেনস? মোহন সিং কি ইংরেজদের হয়ে গিয়েছিল? মোহন সিংকে ক্যাপচার করা হয়েছিল। মোহন সিংকে গিয়েছিল মালায়াতে ছিলেন তখন তিনি। মালায়াতে ভারতবর্ষের যে কন্টিনজেন্টটা ছিল সেটাকে হেড করছিলেন। এবং যেহেতু মালায়াত তখন জাপানিজরা ক্যাপচার করে নেয়, তো মানে মোহন সিংকেও ক্যাপচার করা। মোহন সিং কি ইংরেজদের তরফ থেকে ছিল সেই সময়, তাই তো? ইংরেজদের তরফ থেকে ভারতবর্ষের যে কন্টিনজেন্ট 70,000 কন্টিনজেন্ট পাঠানো হয়, তার মধ্যে মালায় কলোনিটাকে যে সৈন্য সামন্ত ছিল তাদেরকে হেড করছিলেন, ইংরেজদের তরফ থেকে ছিলেন। আচ্ছা, ঠিক আছে। এবারে বলছেন পরবর্তীকালে মোহন সিং এর সঙ্গে কি সমস্যা হয়েছিল, মানে পরবর্তীকালে মোহন সিং কোথাও পাইনি। হ্যাঁ, আমরা আসছি, এখনো শেষ হয়নি, সেটাকে আলোচনা করব। ওকে, আচ্ছা, এবার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে রাসবিহারী বোস। আচ্ছা, প্যারালালি কিন্তু অনেকগুলো ঘটনা চলছে সাথে সাথে। আমরা যেটা বলছিলাম যে প্রথমে আমরা মোহন সিং এর কথা জানলাম, রাসবিহারী বোসের কথাও জানি। এবং এই বোস মানে সারনেমটা একই। এনার কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে প্রচুর অবদান রয়েছেন, যদিও তিনি, আমরা মনে রেখেছি কলকাতার একটা রাসবিহারীর মোড় খুব ফেমাস, কিন্তু অতটাতেই সীমাবদ্ধ বলে আমার মনে হয়। কারণ আমরা রাসবিহারী বোসকে নিয়ে কিন্তু আলাদা করে পড়াশোনা করি, মানে সেভাবে পড়াশোনা করি না। বা আমাদের যে সমস্ত বই আছে পাঠ্যক্রমের মধ্যে যে সমস্ত যে জায়গাগুলোতে ওনাকে উল্লেখ করা রয়েছে, ইট ওয়াজ ভেরি নমিনাল। এবং রাসবিহারী বোসের কিন্তু মারাত্মক একটা অবদান রয়েছে। সুভাষচন্দ্র বসুকে গাইড করা এবং তাকে জাপানে এন্ট্রি দেওয়ার পেছনে রাসবিহারী বোসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল রয়েছে। দেখো, এবার রাসবিহারী বোসের ক্ষেত্রে কি হয়েছে, রাসবিহারী বোস কিন্তু ভারতবর্ষের কয়েকটা মারাত্মক রকম কেসে ফেঁসে গেছেন, যেটার একমাত্র আর কি সাজা হতে পারে ফাঁসি। এবং অলরেডি ব্রিটিশ সরকার তার এগেনস্টে হুলিয়া জারি করে দিয়েছে। ঠিক আছে, এবং মানে দেশদ্রোহিতার একদম চরম পর্যায়ে তিনি কিছু কাজ করেছেন এবং তার নামে অলরেডি হুলিয়া বেরিয়ে গেছে। মানে তাকে ধরতে পারলেই জীবিত বা মৃত নিয়ে আসতে হবে, এরকম একটা ব্যাপার। তার মধ্যে প্রথমেই যে ব্যাপারটা চলে, যেটাকে দিল্লি লাহোর কনস্পিরেসি হিসেবে জানি, যেখানে তৎকালীন যে ভিসরয় ছিল, ভারতবর্ষের যিনি ভিসরয় ছিলেন লর্ড হার্ডিঙ্গে, তাকে খুন করার একটা মতলব তিনি ফেলেছিলেন। এবং সেখানে কিন্তু হার্ডিঙ্গে মারা যায়নি, তার বদলে একটা মাহুত মারা যায়। এবং এরপরে রাসবিহারী বোসের জন্য একটা ম্যানহান্ট লঞ্চ করা হয়
ঠিক আছে, একদম জীবিত বা মৃত সেই পোস্টারটা, আমি ছবিটা খুঁজছিলাম কিন্তু পাইনি, এরকম একদম পোস্টার বেরিয়ে যায়। এবং তার সাথে আরেকটা জিনিস হয় যে গাদার গাদার কনস্পিরেসি যেটা হচ্ছিল, মানে সমসাময়িক ভাবে ভারতবর্ষে গাদার কনস্পিরেসিও হয়েছে, এবং সেইখানে কিন্তু কৃপাল সিং বলে রাসবিহারী বোসের অত্যন্ত কাছের একজন সদস্য ছিলেন, তিনি কিন্তু ট্রেটার হয়ে যায়, তিনি যেটাকে আমরা বলি পাল্টি খেয়ে যায়, এবং ইংরেজের কাছে কিন্তু তিনি রাজসাক্ষী হয়ে যায়। রাজসাক্ষী হওয়ার দরুন রাসবিহারী বোসের যে অলরেডি যে তার কেস ছিল, তার উপর আরেকটা কেস চলে যায়, কেস পেন্ডিং হতে শুরু করে। শুধু তাই নয়, তার সব থেকে বিশ্বস্ত যে সঙ্গী, যার সাথে রাসবিহারী বোস পলিটিক্স রাজনীতিতে জয়েন করেন এবং যার সাথে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখেন, সেই ভদ্রলোকের নাম হচ্ছে VJ পিংলে। এই VJ পিংলেকে কিন্তু ইংরেজ সরকার ক্যাপচার করে এবং তার ফাঁসি হয়ে যায়, এবং সেটার জন্য দায়ী থাকে কৃপাল সিং। তো এমতো অবস্থায় রাসবিহারী বোসের কিন্তু ভারতবর্ষের থাকাটা অত্যন্ত সংকটজনক, মানে এবং তিনি যে কোনো সময় ধরা পড়তে পারেন। তো তিনি কি করেন, তিনি যেটা করেন, রাসবিহারী বোস তিনি একজন ছদ্মনাম নেয়। ছদ্মনামটা হচ্ছে PN টাগোর। এইটা সাধারণত আমাদের বইয়ে থাকে না, কিন্তু এটা একটু ইন্টারেস্টিং করার জন্য আমরা এই গল্পগুলি ইউজ করছি। তিনি একটা ছদ্মনাম নেন, সেই ছদ্মনামটা হচ্ছে PN টাগোর, এবং তিনি বলেন রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি আত্মীয়, এবং সেখানে রবীন্দ্রনাথের বিশ্বজোড়া তখন নাম, বিশ্বকবি তিনি। সুতরাং তার ডিসগাইজ নিয়ে এসে ঠাকুর বংশের সাধারণত যে সার্ভিলিয়েন্স বা যে সমস্ত, সেই সার্ভিলিয়েন্সটা কোথাও গিয়ে একটু কম হয়ে যায়। যখনই ঠাকুর বংশ থেকে কেউ যাচ্ছে, তো তখন একটা যথারীতি নাম আছে, একটা পরিচিতি রয়েছে, তো সার্ভিলিয়েন্সটা কোথাও গিয়ে কম হয়ে যায়, এবং সেই জায়গাটাকে তিনি ইউজ করেন, এবং তিনি নিজেকে PN টাগোর হিসাবে পরিচিতি দেন, ওকে, রিলেটিভ অফ রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই পরিচয় দিয়ে তিনি জাপানে পালিয়ে যান। এবার জাপানে তো তিনি চলে এসেছেন, কিন্তু জাপানে সিটিজেনশিপটা তার দরকার। তো তিনি কি করলেন, তিনি একজন জাপানিজ ওম্যান তাকে বিয়ে করলেন, যার নাম হচ্ছে তোশিকো। তার কাছ থেকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখলেন, এবং 1923 সালে যেহেতু তিনি একজন জাপানিজ মহিলাকে বিয়ে করেছেন, তিনি সিটিজেনশিপ পেয়ে যান 1923-এ। তার মানে 1923 থেকে কিন্তু রাসবিহারী বোস পাকাপাকি ভাবে জাপানের বাসিন্দা হয়ে ওঠে। ঠিক আছে, এবং তোমরা হয়তো এটা জানো না, তোমরা হয়তো পরে গুগলে সার্চ করলেও দেখতে পাবে যে তার যে তিনি একটা তার যে শ্বশুর মশাই, তিনিও অত্যন্ত সাহায্য করেন রাসবিহারী বোসকে। হি ওয়াজ কমপ্লিটলি আ ফাদার ফিগার, এবং জাপানে তাকে শুধুমাত্র পরিচিতি নয়, তার সাথে সমস্ত রকম সাহায্য, আইনি সাহায্য, রাজনৈতিক সাহায্য কিন্তু তার শ্বশুর মশাই করে। এবং রাসবিহারী বোস একটা রেস্টুরেন্টও খোলেন, এটা জাপানে অত্যন্ত বিখ্যাত, তোমরা একটু গুগল করে নিয়ে দেখে নিতে পারো, খুব ইন্টারেস্টিং একটা গল্প আছে, যেটা জাপানে এখনো এই কিউজিনটা কিন্তু বিখ্যাত, সেটা হচ্ছে বোস কারি। ঠিক আছে, ওরা তো সাধারণত সেদ্ধ ফেদ্ধ খায়, তো ভারতবর্ষের যে ঝোলে ঝালে অম্বলে যে সমস্ত জিনিসপত্র তিনি সেখানে ইন্ট্রোডিউস করেন, এবং সেই রেস্টুরেন্টটা কিন্তু জাপানে এখনো চলছে। ঠিক আছে, এবং এটা বংশানুক্রমে চলছে। তো মধ্য কথা, তিনি 1923 সালে গিয়ে তিনি জাপানের নাগরিক হয়ে যান। কিন্তু তিনি জাপানের নাগরিক তো হয়ে গেলেন, ঠিক আছে, কিন্তু সারা মানে ভারতবর্ষের প্রতি যে রক্তের টানটা রয়েছে না, হি ওয়াজ আ ট্রু প্যাট্রিয়ট। তো সেই জায়গা থেকে তিনি একটা চিন্তা ভাবনা শুরু করেন, যেটা একটা প্যান এশিয়ান মুভমেন্ট, ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম, ঠিক আছে, সাম্রাজ্যবাদী যে আগ্রাসন ইউরোপ মহাদেশে, তার এগেনস্টে একটা প্যান এশিয়ান মুভমেন্ট, মানে এটা কিন্তু কোনো দেশ ভিত্তিক নয়, এশিয়া উপমহাদেশের সমস্ত দেশ, কলোনি, সবাইকে নিয়ে একটা মুভমেন্ট শুরু করার চিন্তা ভাবনা কিন্তু তিনি পোষণ করতে শুরু করেন। 1923 সালের কথা আমি বলছি, এটা কিন্তু অনেক আগে, মানে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ তখন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তখন শুরু হয়। এবং বাই প্রোডাক্ট অফ দিস মুভমেন্ট ওয়াজ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ। এই জায়গাটা লোকজন গোলায়। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের ফাউন্ডারকে অনেকে লেখে সুভাষচন্দ্র বসু, একেবারেই কিন্তু তাই নয়। আমরা ঘটনাগুলোকে একটু পরপর দেখে নেব। এই যে তিনি প্যান এশিয়ান একটা মুভমেন্ট শুরু করলেন, তার বাই প্রোডাক্ট হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। And Indian Independence League was completely the brainchild of Rashbihari Bose, and it was formed in 1924. The league emphasized the pathetic conditions of the Indians to the Japanese and coined the slogan Asian for Asians. Okay, তো একটা প্যান এশিয়ান যদি তোমাকে পরিচিতি দরকার, যদি তোমার একটা ভ্রাতৃত্ববোধের দরকার হয়, একটা ব্রাদারহুডের দরকার হয়, যে তুমি হতে পারে ভারতবর্ষ থেকে, আমি হতে পারি জাপান থেকে, অমুক হতে পারে সিঙ্গাপুর থেকে,
কেউ হতে পারে রঙ্গুন থেকে, কিন্তু তাদের একটা ইউনিটি আনার জন্য এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, বলা ভালো রাসবিহারী বোস একটা কয়েন একটা টার্ম চালু করেন, একটা স্লোগান চালু করেন, যেটা অত্যন্ত ফেমাস হয়। এবং কিছু বছর আগে WBCS এ কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল। সেটা হচ্ছে এশিয়ান ফর এশিয়ানস, এশীয়রা এশীয়দের জন্য। দিস কল ওয়াজ টু প্রায়োরিটাইজ আ প্যান এশিয়ান আইডেন্টিটি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো ঘটনা এর আগে হচ্ছে। একটা হচ্ছে মোহন সিং এর যে ঘটনাটা, সুভাষচন্দ্র বসু আসার আগে এই জিনিসগুলো হচ্ছে, এবং দেন রাসবিহারী বোসের গল্পটা আমরা জানলাম। এবার দেখবো পরবর্তী অধ্যায় কি হয়। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। এই যে সুভাষচন্দ্র বোস তিনি জাপানে আসলেন এবং পার্ল হারবারে ততদিনে জাপান আক্রমণ করে দিয়েছেন এবং জাপান অফিসিয়ালি যুদ্ধের মধ্যে ঢুকে গেছে। রাসবিহারী বোস এই অপরচুনিটিটা সদ্ব্যবহার করলেন এবং তিনি, তার শ্বশুর মশাই একটা উচ্চপদস্থ কর্মচারী ছিল জাপান সরকারের, এবং তার সহায়তায় রাসবিহারী বোস জাপানের যিনি প্রাইম মিনিস্টার, তার নাম হচ্ছে তোজো, এই তোজোর সাথে কিন্তু তারা সামনাসামনি একটা বৈঠক করা হয় এবং বলেন যে যেহেতু তোমার শত্রু আমার শত্রু, মানে ভারতবর্ষের শত্রু হচ্ছে ব্রিটিশ, তোমার শত্রু হচ্ছে ব্রিটিশ, তাহলে চলো আমরা দুজনে মিলে একটা কোলাবোরেশনে কিছু করি, ঠিক আছে। এবং এটাও তিনি বললেন যে দেখো, প্রিজনার্স অফ ওয়ার যারা, যে সমস্ত ভারতীয় সৈন্যদেরকে তোমরা ধরেছো, ইনক্লুডিং মোহন সিং, যে তোমরা আটক করেছো, দিনের শেষে তারা প্রিজনার অফ ওয়ার, তারা একটা এলিয়েন একটা গভর্নমেন্টের জন্য কাজ করছিল, কিন্তু যেটা তার কাজের মধ্যে পড়ে। সুতরাং সেই জায়গা থেকে যদি একটু তাদের সাথে ভালো ব্যবহার করা হয়, এবং শুধু তাই নয়, একটা আর্মি গঠন করে, তাদেরকে নিয়ে একটা আর্মি গঠন করে যদি ব্রিটিশদের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করা হয়, তাহলে কিন্তু আখেরে তোমারও লাভ আমারও লাভ, যেটাকে আমরা উইন উইন সিচুয়েশন বলে থাকি। তো বেশ ভালো খবর। তো রাসবিহারী তখন তিনি কি করলেন, রাসবিহারী বোস অ্যালং উইথ মেজর ফুজিহারা, ঠিক আছে, তিনি জাপানিজ আর্মি, ইম্পেরিয়াল জাপানিজ আর্মির একটা ভীষণ বড় আর কি মেজর জেনারেল ছিলেন ফুজিহারা, তার সাথে মোহন সিং এর সাথে দেখা করেন এবং রাসবিহারী বোস মোহন সিং এর সাথে কথা বলে যেটা ডিসাইড করে যে একটা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি হবে ইন দ্য ইয়ার 1942, এবং ক্যাপ্টেন মোহন সিং কে সেই আর্মি জেনারেল বানানো হয়, ঠিক আছে। The Japanese set up a war council with the Indian Independence League and the Indian National Army as a part of it to launch a campaign in India. এবার তোমাদেরকে একটা ছোট জিনিস একটু ক্লিয়ার করে দিই, এখানটাতে অনেকে গোলায়, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিও কিন্তু রাসবিহারী বোস তৈরি করেন, যেখানে মোহন সিং ওয়াজ দ্য জেনারেল অফ দ্য আর্মি। It has nothing to do but it was completely independent of Indian Independence League. তার মানে দুখানা কিন্তু এখানে অর্গানাইজেশন কাজ করছে, একটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, একটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। দুটোকে গুলিও না কোথাও, এরা পরবর্তীকালে একত্রিত হয়, কিন্তু এটার আগে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশন ছিল। তো এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা হয়, সেটা যে সমস্ত প্রিজনার্স অফ ওয়ার আছে তাদেরকে নিয়ে করা হয়, এবং মোহন সিং যেটা বলছি, হি ওয়াজ মেড দ্য জেনারেল অফ দ্য আর্মি। এবং জাপানিজরা একটা ওয়ার কাউন্সিল তৈরি করে, সেই ওয়ার কাউন্সিলটার মানে হচ্ছে যে একটা অফিসিয়াল তকমা বা অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়, যেখানে বলা হয় যে এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এরা পৃথকভাবে দুটো ক্যাম্পেইন লঞ্চ করবে ইন্ডিয়াতে, and their sole aim was to drive the British army বা to cause a rebel বা revolt against the British authority. ওকে, এত অব্দি তো সবকিছু স্মুথ চলছিল, কোনো কোথাও প্রবলেম ছিল না, সব কিন্তু পাজলস খাপে খাপে মিলে যাচ্ছে, কিন্তু একটা ভুল মোহন সিং করে বসে। পরবর্তীকালে গিয়ে সেটা কিন্তু তিনি যেটা সন্দেহ করেছিলেন সেটা ঠিক প্রমাণিত হয়, কিন্তু একটা ভুল তিনি করে বসেন, দ্য মিস অ্যাডভেঞ্চার। সেজন্য হেডিংটার নাম দিয়েছি দ্য মিস অ্যাডভেঞ্চার। এবার দেখো, আচ্ছা এত অব্দি কারোর কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা? না দাদা। ওকে, এত অব্দি ঠিক আছে তো? ওকে, এইবার ক্যাপ্টেন মোহন সিং, যিনি নাকি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে হেড করছেন, তার হঠাৎ করে মাথায় এটা আসে যে জাপানিজদের, এবার তিনি কি হয়েছেন, তিনি একটা অকথ্য অত্যাচার এই 2-3 বছর ধরে ফেস করেছেন জাপানিজদের এগেনস্টে। সুতরাং জাপানিজদের এগেনস্টে তার অলরেডি একটা গ্রাজ ছিল। তো যে শাসন আমাকে অত্যাচার করেছে, আমি সেই শাসনের হয়ে যুদ্ধ করবো, এরকম একটা ইগোর ইস্যুও চলে এসেছিল। বা যাই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ক্যাপ্টেন মোহন সিং তিনি কিন্তু জাপানিজদের কি ইন্টেনশন,
সেটা সম্পর্কে কিন্তু তিনি অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন এবং তিনি মনে করছিলেন যে আদতে যে 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 জিনিসটা করা হচ্ছে মানে এটা ঠিক কি ভুল। তো তিনি যেটা করেন এবং খুব মিসঅ্যাডভেঞ্চার করে ফেলেন, তিনি এই ওয়ার কাউন্সিলকে বাইপাস করেন। মানে যে ওয়ার কাউন্সিল গঠিত হয় সেই ওয়ার কাউন্সিলকে না জানিয়ে তার কিছু আর্মি, এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কিছু সৈন্যকে তারা রঙ্গুনে পাঠিয়ে দেয় এবং এই খবরটা কিন্তু জাপানিজ ওয়ার কাউন্সিল জানতেন না। এই যে ছোট মিসঅ্যাডভেঞ্চারটা করেন, এটা একদম কিন্তু তার এগেনস্টে চলে যায় এবং জাপানিজ ইন্টেলিজেন্সিয়া তারা এই খবরটা পেয়ে যায়। তারা এই পুরো জিনিসটা, তাদের যে স্পাই, তারা কিন্তু এই পুরো জিনিসটা, এই প্লটটাকে হাতে নাতে ধরে ফেলে এবং তারা ক্যাপ্টেন মোহন সিংকে কিন্তু আবার কারাগারে পুষে দেয়। তাকে বলে যে তাহলে কিন্তু ইনি সহজভাবে ভাবছে না, এখানে অন্যরকম কোনো ইন্টেনশন হচ্ছে। মানে সিচুয়েশনটা এমন একটা ক্রিয়েট হলো যে মোহন সিং সন্দেহ করছে জাপানিজদেরকে এবং জাপানিজ ওয়ার কাউন্সিল সন্দেহ করছে মোহন সিংকে। তো যে চিন্তা ভাবনা নিয়ে রাসবিহারী বোস এগোচ্ছিলেন তার উপর কিন্তু জল পড়ে যায়। ঠিক আছে, একদম জল ঢেলে যায় সোজা বাংলা ভাষায়। ওকে, এত অব্দি ক্লিয়ার? আচ্ছা, এবার জেনারেল মোহন সিংকে যখন আটক করা হয় তখন জেনারেল মোহন সিং শুধু একটা কথাই বলছে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ওয়াজ কমপ্লিটলি লয়াল টু হিম অ্যান্ড would not act under the command of the Indian Independence League and the War Council set up with the Japanese. ওকে, তিনি বলছেন যে দেখো তোমরা যে যা কিছু বলতে পারো, কিন্তু আমার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যে আর্মির আমি জেনারেল, সেই আর্মি কিন্তু কমপ্লিটলি লয়াল আমার প্রতি এবং সে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের হয়েও কাজ করবে না, নাকি জাপানিজ ওয়ার কাউন্সিলের হয়েও কাজ করবে না। আমি যা বলবো তাই করবে। এবং এইখান থেকে একটা ঝামেলা শুরু হয় উইথ দ্য মিলিটারি চিফ হিকারি কিকান অ্যান্ড মোহন সিং। তো ফুজিহারার ততদিনে রিটায়ার করে গেছেন এবং ফুজিহারার পরবর্তী যিনি উত্তরসূরি হিকারি কিকান, তার সাথে কিন্তু মোহন সিং এর একটা ঝামেলা শুরু হয়ে যায়। A full-blown Indo-Japanese conflict was on the card, and পরিত্রাতা হিসেবে যিনি আসলেন, রাসবিহারী বোস became the pacifier. General Mohan Singh was dismissed and assumed the command of the Indian National Army on 9th December 1942. এইখানেও কিন্তু কিছু কিছু মানুষ, ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাস যখন আমরা পড়ি, কিছু কিছু মানুষ কিন্তু পর্দার আড়ালে রয়ে যায়, কিন্তু যাদের অবদান একেবারেই অনস্বীকার্য এবং তার সেরকম একজন ব্যক্তিত্ব হচ্ছেন রাসবিহারী বোস। এবং শুধু তাই নয়, এই রাসবিহারী বোসের যেটুকুনি পরিচিতি রয়েছেন তার থেকেও কম পরিচিতি বা হয়তো কেউ জানেই না তার শ্বশুর মশাইয়ের কথা। যে শ্বশুর মশাই কিন্তু তার যে ক্ষমতা, তার যে প্রশাসনিক ক্ষমতা বা প্রশাসনিক বন্ধু মহল থেকে যে সমস্ত ক্ষমতা তিনি বোসকে দেয়, সেটা সদ্ব্যবহার করে। যেরকম এই ডাইরেক্টলি প্রাইম মিনিস্টার তোজোর সাথে রাসবিহারী বোস কি আলাপ আলোচনা করছে, পরে ফুজিহারার সাথে আলাপ আলোচনা করছে, তার পরবর্তীকালে হিকারি কিকানের সাথে আলোচনা করছে। এই জায়গাটা কিন্তু তুমি ভাবতে পারো, মানে মনে হয় না যে একটা ভারতবর্ষ থেকে একটা মানুষ এসেছে, সে জাপানের এত অভ্যন্তরীণ মানে মিনিস্ট্রি নেতৃত্ব মন্ডলের মধ্যে ঢুকে যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ বডির মধ্যে ঢুকে যাচ্ছে। সেটা কেমন ভাবে সম্ভব হচ্ছে যে মানুষটা নাকি 1923 সালে জাপানের সিটিজেনশিপ পেয়েছে, সে এত বড় বড় ডিসিশন নিতে পারছে এবং সেটা একদম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। এর পেছনে কিন্তু রাসবিহারী বোসের শ্বশুর মশাই নাই। ঠিক আছে, তো সেই ভদ্রলোক কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার জন্য অনেক কাজ করেছেন, ডেফিনেটলি অলক্ষে কাজ করেছেন। তিনি কিন্তু তার যোগ্য মানে পাওনা এখনো পাননি। তো যাই হোক, তো এই ন্যাশনাল আর্মি জেনারেল মোহন সিংকে আটক করা হয়, রাসবিহারী বোস মধ্যস্থতা করেন এবং পুনরায় তাকে আবার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ক্ষমতা ফিরিয়ে দেওয়া হয় এবং 9th ডিসেম্বর 1942 তিনি আবার, মানে মোহন সিং আবার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি জয়েন করেন অ্যাজ এ জেনারেল অফ দ্য আর্মি। ঠিক আছে, এবার এই রাসবিহারী বোস দ্য কোভেটেড মিটিং, এবার যে টপিকটা সেটা হচ্ছে দ্য কোভেটেড মিটিং। ভীষণ ইন্টারেস্টিং জায়গাটা। যদিও রাসবিহারী বোস জাপানে রিসাইড করছিলেন, তবু আমি যেটা বলছিলাম যে তার ভারতবর্ষের প্রতি অত্যন্ত একটা মমত্ববোধ রয়েছেন এবং তিনি কিন্তু বীর সাভারকারের সাথে অত্যন্ত মানে যেটাকে আমরা বলি হচ্ছে কলম বন্ধু। মানে কলম বন্ধু মানে হচ্ছে চিঠি চাপাটি চলতো এবং এটা একটা বিশাল বড় কালেকশন এখনো পর্যন্ত রয়েছে। তো সেখানে তিনি বীর সাভারকারকে অত্যন্ত স্নেহ করতেন, বীর সাভারকারকেও রাসবিহারী বোস অত্যন্ত স্নেহ করতেন এবং তারা ওই চিঠির মাধ্যমে তাদের যে চিন্তা ভাবনা বা পরবর্তী লক্ষ্য কি সমস্ত নিয়ে আলোচনা করত।
এবং শুধু তাই নয়, এই রাসবিহারী বোস বীর সাভারকারের কথায় অনুপ্রেরিত হয়ে একটা হিন্দু মহাসভা জাপানে খুলে বসেন। এই হিন্দু মহাসভার ভারতবর্ষে ছিল তার বীর সাভারকার ছিলেন প্রেসিডেন্ট। জাপানে যে হিন্দু মহাসভা হয় সেটার প্রেসিডেন্ট হন রাসবিহারী বোস। তিনি জাপানে একটা হিন্দু মহাসভা খুলে বসেন। দ্য অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ মিউচুয়াল। আচ্ছা, এইবার একটা ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে যে এরকম একটা হিন্দু মহাসভা এবং ফরওয়ার্ড ব্লকের একটা মিটিং হয় কলকাতার টাউন হলে, এবং সেখানে হিন্দু মুসলিম ইউনিটি নিয়ে কিছু বক্তৃতা দেওয়ার জায়গা আসে। তো সেখানে প্রথমবার বীর সাভারকার এবং সুভাষচন্দ্র বোসের কিন্তু সামনাসামনি একটা আলাপ আলোচনা হয়। মানে সুভাষচন্দ্র বোস ফরওয়ার্ড ব্লককে রিপ্রেজেন্ট করছেন এবং বীর সাভারকার হিন্দু মহাসভাকে রিপ্রেজেন্ট করছেন, এবং একটা মিটিং হয় যেখানে হিন্দু মুসলিম ইউনিটির কথা বলা হয়। সেখানে দুজনই দুজনের দলের থেকে একটা কথাবার্তা রাখেন আর কি, একটা ভাষণ দেয়। এবং সেই ভাষণে কিন্তু বীর সাভারকার অত্যন্ত অনুপ্রেরিত হয় এবং তিনি আলাদা করে চিঠি লেখেন রাসবিহারী বোসকে, যে একটা এরকম ছেলে পাওয়া গেছে যে অত্যন্ত উচ্চ মার্গের চিন্তা ভাবনা রাখে এবং যে দেশের জন্য একদম নিবেদিত প্রাণ। তো তাকে কিন্তু একদম একদম স্বচ্ছতার কি পরিকল্পনা সেটা একদম একটা ক্লিয়ার মাইন্ডসেট রয়েছে। তো এইভাবে একটা চিঠি কিন্তু অলরেডি লিখে দেন। তার মানে সুভাষচন্দ্র বোস কিন্তু জাপানে আসার আগে রাসবিহারী বোস বীর সাভারকারের মাধ্যমে সুভাষচন্দ্র বোসের প্রত্যেকটা গতিবিধি নথি নক্ষত্র সবই জানতেন। ঠিক আছে। এবং 1943 সালে যখন প্রথম সুভাষচন্দ্র বোস জাপানে ল্যান্ড করলেন, প্রথমেই যে জিনিসটি করেন সেটা হচ্ছে দুজন আলাপ করেন, এবং সেই দিনটা হচ্ছে 4th জুলাই 1943। ঠিক আছে। এবং সেটা সিঙ্গাপুরে মিটিংটা হয়। রাসবিহারী বোস রিজাইন্ড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ অ্যান্ড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অ্যান্ড হ্যান্ডেড ওভার অল অপারেশনস টু সুভাষ চন্দ্র বোস। ঠিক আছে। এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যখন ক্যাপ্টেন মোহন সিংকে সরিয়ে দেওয়া হয়েছিল তখন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রেসিডেন্ট হিসাবে ছিলেন, প্রথম থেকেই ছিলেন রাসবিহারী বোস। তো যখন 4th জুলাই 1943-তে সুভাষচন্দ্র বোসের সাথে রাসবিহারী বোসের দেখা হলো, প্রথমেই তিনি যে কাজটি করেন সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এই দুটোর প্রেসিডেন্টশিপ কিন্তু সুভাষচন্দ্র বোসের হাতে, যোগ্য হাতে তিনি দিয়ে দেন। দিয়ে কিন্তু তিনি সম্পূর্ণভাবে এখান থেকে ডিটাচড হয়ে আসেন। এত অব্দি ক্লিয়ার? তো আমরা বুঝতে পারছি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যে প্রশ্নটা আসছিল যে মোহন সিং কি ঝামেলা করেছিল, মোহন সিং এর সাথে কি প্রবলেম হয়েছিল, সঞ্জীব এই প্রশ্নটা জিজ্ঞেস করছিল, আশা করি আনসারটা পেয়েছো। দেন আমরা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সাথে রাসবিহারী বোস, সুভাষচন্দ্র বোসের কি সম্পর্ক, কিভাবে জিনিসটা এগিয়েছে, বা সুভাষচন্দ্র বোসকে রাসবিহারী বোস চিনলো কিভাবে বীর সাভারকারের থ্রু। তো আশা করি এই লিঙ্কেজ গুলো তোমরা বুঝতে পেরেছো, রাইট? এনি কোয়েশ্চেন্স? কোনো কোয়েশ্চেন আছে এখনো পর্যন্ত? যদি কারো কোনো প্রশ্ন থাকে, I'll take a few minutes. I guess clear. Okay. Okay. So সুভাষচন্দ্র বোস, আমরা আসছি এবার সুভাষচন্দ্র বোস। তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তার ক্ষমতা তিনি পেয়ে যান, এবং তিনি যখন এই প্রেসিডেন্টশিপ হচ্ছেন তাকে খুব পপুলারলি ডাকা হতো অ্যাজ নেতাজি। ঠিক আছে। এই কথাটা একটু জেনে রাখতে হবে। তো সুভাষচন্দ্র বোসকে কিন্তু এর আগে অব্দি কেউ নেতাজি বলে উল্লেখ করেনি। সুভাষচন্দ্র কিন্তু পপুলারাইজড হয়ে গেলেন নেতাজি হিসাবে আফটার হি টুক দ্য চার্জ অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এবং তিনি নিজের মতন করে আর্মির পুরো রিস্ট্রাকচারিং করেন, পুরো আর্মির যে পজিশনস, পাওয়ার্স, এগুলোকে পুরো চেঞ্জ করে দেন। তিনি নিজের মতন করে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে গঠন করেন, এবং এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিন্তু পরবর্তীকালে এসে আজাদ হিন্দ ফৌজ হিসাবে আমরা পরিচিত। আজাদ হিন্দ ফৌজ যে নামটা হয় সেটা হচ্ছে, তার মানে বলা যেতে পারে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিরই একটা রিস্ট্রাকচার্ড ভার্সন হচ্ছে আজাদ হিন্দ ফৌজ। ওকে। এবং দ্য মাস পপুলারিটি অফ নেতাজি রিইনভিগোরেটেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তিনি যখন এই সমস্ত বলছে যে গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, ঠিক আছে, তখন দূর মানে ব্রিটিশ মানে সিংহাসন কাঁপছে। তিনি বুঝতে পারছেন না, ব্রিটিশরা বুঝতে পারছেন যে এটা মারাত্মক কিছু একটা হতে চলেছে। ঠিক আছে। এবং
সাউথ ইস্ট এশিয়ার এই একটা ডাকে, যেখানে তিনি বলছেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, এর মূল বক্তব্য হচ্ছে যে তোমরা আর্মি জয়েন করো, আমরা তোমাদেরকে স্বাধীনতা দেবো। ঠিক আছে, মেনি এক্সপ্যাট্রিয়েটস ইন সাউথ এশিয়া, এক্সপ্যাট্রিয়েটস মানে হচ্ছে যারা দেশ ছেড়ে অন্য দেশে বসবাস করছে, তারা এই আর্মিকে জয়েন করেন এবং বহু প্রিজনার্স অফ ওয়ার, যাদেরকে যুদ্ধে বন্দী, কারাবন্দী যারা ছিলেন, যুদ্ধে বন্দী যারা, তারাও এসে জয়েন করতে শুরু করেন। এবং এই নেতাজির যে ক্যারিসম্যাটিক বা ডাইনামিক অ্যাপিল, এইটা মারাত্মক রকম ভাবে কিন্তু এফেক্ট করে। এবং যখন তিনি দায়ভার গ্রহণ করেন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের যখন দায়ভার গ্রহণ করেন, তখন যে মেম্বারশিপটা ছিল 3.5 লাখের, ঠিক আছে, সেটা একটা সময় মানে যেটা ছিল 1 লাখের, সেটা 3.5 লাখ হয়ে যায়। 2.5 লাখ লোক কিন্তু জয়েন করে শুধু নেতাজির মুখ থেকে, নেতাজির ভাষণ শুনে, নেতাজির পপুলারিটিতে, নেতাজির ক্যারিশমা, ওনার ডাইনামিক অ্যাপিলে বিশ্বাস রেখে কিন্তু আরো এত লোক জয়েন করে। অলমোস্ট 1 lakh লোকাল ইন্ডিয়ানস ইন সাউথ ইস্ট এশিয়া ভলেন্টিয়ার টু জয়েন দ্য আজাদ হিন্দ ফৌজ। ওকে, যাদের কোনো বেসিক নলেজ পর্যন্ত নেই, মানে যুদ্ধ কি হয় সেটা পর্যন্ত জানে না, কিন্তু নেতাজির একটা কলেজ, যেখানে তিনি বলছেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, 1 লাখ তোমার ইন্ডিয়ান্স, লোকাল ইন্ডিয়ান যারা সাউথ ইস্ট এশিয়াতে ছিল, তারা ভলেন্টিয়ার নিজেরাই চলে আসলো যে আমরা ইন্ডিয়ান আজাদ হিন্দ ফৌজের পার্ট হতে চাই। এবং আর্মি, যে আর্মি বেস তৈরি করা হয়, তার ফোর্স একটা সময় গিয়ে দেখা যায় যে 50,000 রিচ করেছে, 50,000 রিচ করছে। Azad Hind Fauj got a lot of financial aid as well as from Southeast countries. There was no discrimination in Azad Hind Fauj based on religion, caste or creed. ঠিক আছে, রিলিজিয়নের বেসিসে বা কাস্টের বেসিসে বা ক্রিডের বেসিসে কোন রকম কিন্তু কোন রকম বর্ণ বৈষম্য বা কোন রকম বৈষম্য তিনি রাখেননি। তিনি 4টে ব্রিগেড তৈরি করেন, সেই ব্রিগেডটার নাম হচ্ছে গান্ধী ব্রিগেড, যেটা এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তো তার 4জন প্রিয় মানুষের নামে তিনি 4টে ব্রিগেড তৈরি করেন। দ্য গান্ধী ব্রিগেড, যেখানে কমান্ডার ছিলেন হচ্ছেন কর্নেল ইনায়েত কিয়ানি। দ্য আজাদ ব্রিগেড আন্ডার দ্য কমান্ড অফ কর্নেল গুলজারা সিং। দ্য নেহেরু ব্রিগেড আন্ডার দ্য কমান্ড অফ লেফটেন্যান্ট কর্নেল গুরবখশ সিং ধিলন। দ্য সুভাষ ব্রিগেড আন্ডার দ্য কমান্ড অফ শাহনওয়াজ খান। আমরা পরবর্তীকালে যখন কোন মানে ওনার যে বই রয়েছে কোনানড্রাম এবং তার মৃত্যু রহস্য যেটা রয়েছে, আমার ইচ্ছা যে কোনোদিন সেটা নিয়েও ক্লাস করা, তো সেখানে আমরা দেখবো যে শাহনওয়াজ কমিটি তৈরি হয়, আলাদা গঠন করা হয়, বাট দিস সুভাষ ব্রিগেড ওয়াজ লিড বাই দিস শাহনওয়াজ খান। এবং দেয়ার ওয়াজ অলসো, তিনি কতটা ভবিষ্যতের ভাবতেন, তার কতটা স্বচ্ছ দৃষ্টিভঙ্গি, বা তিনি কতটা উদার বা কতটা আমরা বলবো যে ফরওয়ার্ড মাইন্ডেড ছিলেন, যে প্রথম কোন ইতিহাসে অল ওমেন রেজিমেন্ট তৈরি করা হয়। দিস ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল ইনফ্যান্ট্রি ফাইটিং ইউনিট ইন মিলিটারি হিস্ট্রি। মিলিটারির ইতিহাসে এই প্রথম একটা মহিলাদের দ্বারা গঠিত ইনফ্যান্ট্রি তৈরি করা হয়, যেটার নাম তিনি দেন রানী অফ ঝাঁসি রেজিমেন্ট, এবং সেটাকে লিড হচ্ছেন ক্যাপ্টেন লক্ষ্মী সাহগাল। ওকে, বিয়ের পরে তার স্বামীনাথন নাম হয়, অনেক সময় এটা কনফিউশন হয়। কতগুলো ভাগে তিনি ভাগ করেছেন দেখেন, মানে এই যে রিস্ট্রাকচারিং যে করলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিটাকে, তিনি কিন্তু একদম পুরো হুলিয়াটাকে বদলে দিলেন। এবং কত রকম ইম্প্রোভাইজেশন, কত রকম নতুন টেকনোলজিস, কত রকম চিন্তা ভাবনা তিনি ইমপ্লিমেন্ট করলেন। প্রথমত রানী অফ ঝাঁসি রেজিমেন্ট তৈরি করলেন। এছাড়াও আরেকটা গল্প, তারা মানে একটা সংগঠন তিনি করেন, যেটা আজাদ হিন্দ ফৌজেরই অন্তর্গত, এটাও বইয়ে থাকে না, যেটার নাম ছিল টোকিও বয়েজ। এই টোকিও বয়েজটা কিন্তু অনেকটা আমাদের আজকালকার দিনের যেটাকে আর্মিতে যেটাকে প্যারামিলিটারি কমান্ডোস যারা থাকেন, ঠিক আছে, যাদেরকে একদম উচ্চ শ্রেণীতে রাখা হয়, সেই রকম প্যারামিলিটারি কমান্ডোজ এর সাথে কিন্তু এটাকে আমরা সিনোনিমাস বলতে পারি। তাদের নাম দিয়েছিলেন টোকিও বয়েজ। ওকে, so this was also a youth wing of the army composed of 45 young Indians, এবং এই 45 জন ইন্ডিয়ানকে নেতাজি আলাদা করে পার্সোনালি সিলেক্ট করেছেন, and were known as the Tokyo Boys. The members were sent to Japan's Imperial Military Academy where they were trained as fighter pilots. ভাবতে পারছো কত দূরদৃষ্টি তার, তিনি ন্যাশনাল আর্মি আজাদ হিন্দ ফৌজের এরকম 45 জনকে নিজে সিলেক্ট করেছেন, করে তাদের নাম দিয়েছেন টোকিও বয়েজ। এই টোকিও বয়েজদেরকে তিনি জাপান ইম্পেরিয়াল মিলিটারি একাডেমিতে পাঠাচ্ছেন এবং তাদেরকে ফাইটার পাইলট প্লেন কিভাবে চালাতে হয় সেই সম্পর্কে প্রশিক্ষণ দিচ্ছে। এবং শুধু তাই নয়,
আরেকটা গ্রুপ তিনি করেছিলেন যেটাকে বলা হচ্ছে বাহাদুর গ্রুপ। ওকে, এরা মূলত গরিলা টেকনিকে কাজ করতো। ঠিক আছে, বাহাদুর গ্রুপটা হচ্ছে মূলত এরা স্পাই, এরা হচ্ছে খবর নিয়ে আসা, মানে ফর এক্সাম্পল ধরো যদি কোনো শত্রুপক্ষর অঞ্চলে গিয়ে সেখানে হয়তো রাখাল হয়ে গেল বা অন্য কোনো একটা ছদ্মবেশে গেল এবং তাদের ভেতরকার খবর নিয়ে আসা, তার মানে একটা ফুল ফ্লেজেড স্পায়োনেজ সিস্টেম তৈরি করা, সেটারও কৃতিত্ব ভারতবর্ষের মিলিটারি ইতিহাসে কিন্তু প্রথম এটা শুরু করে সুভাষচন্দ্র বসু। এবং a special operation group was also set up called the Bahadur Group to operate behind enemy lines. Azad Hind Fauj used the slogan Inqilab Zindabad, which was coined by Maulana Hasrat Mohani. Dilli Chalo was the war cry he used to give the Azad Hind Fauj armies to motivate them in the Indian campaign in the northeast. এই দিল্লি চালোর গল্পটা আমরা পরবর্তীকালে আসছি। তো এই হচ্ছে আজাদ হিন্দ ফৌজ বা বলা ভালো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে ভেঙে তিনি যেরকম ভাবে এটাকে রিকনস্ট্রাক্ট করলেন, কনস্ট্রাক্ট করে এইটা হচ্ছে বাই প্রোডাক্ট। এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, 4টে ব্রিগেড হয়ে যাচ্ছে, রানি অফ ঝাঁসি রেজিমেন্ট, টোকিও বয়েজ, বাহাদুর গ্রুপ। ক্লিয়ার? এত অব্দি কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন? আজাদ হিন্দ ফৌজের একটা ছবি আমরা দিয়েছি। সরি, কেউ কিছু জিজ্ঞেস করছিল? হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলছি এই যে নামগুলো দিচ্ছে না, ঝাঁসি ব্রিগেড বা গান্ধী ব্রিগেড, এই নামটা তো নেতাজি দেননি, এই নামটা কারা দিয়েছিল? না, এই নামটা নিয়ে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি রয়েছে। কন্ট্রোভার্সিটা ইন দ্যাট সেন্স, এটাকে অনেকে বলা হয় যে এই নামটা কিন্তু কিছু জনের আছে যে রাসবিহারী বোস এবং তার যে হিন্দু মহাসভা আছে, ঠিক আছে, হিন্দু মহাসভার কিছু মানুষজন তাকে বাধ্য করে। কিন্তু নেতাজি যে রিসার্চ ব্যুরো আছে সেখানে কিন্তু সম্পূর্ণভাবেই বলা আছে বা উল্লেখ করা আছে যে এই নামগুলো সম্পূর্ণ বোসের দেওয়া, নেতাজি সুভাষচন্দ্র বোসেরই কিন্তু দেওয়া, যদি এটা ইটস ডিবেটিক্যাল। Clear? হ্যালো, ক্লিয়ার? চলে যাও। হ্যাঁ, ওকে। সো এটা হচ্ছে আজাদ হিন্দ ফৌজের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তার যে বিভিন্ন রেজিমেন্টস আছে এবং রেজিমেন্টস যে লিডার আছেন তার সাথে সুভাষচন্দ্র বসুর একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্যাপ্টেন লক্ষ্মী সাহাগল যিনি ঝাঁসি রেজিমেন্টটাকে লিড করছেন এবং বিভিন্ন লোকজন এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, শাহনওয়াজ খানকে এখানে দেখতে পাচ্ছি, আরো অনেকজন আছেন, গুরবক্স ধিলান, এখানে গুরবক্স ধিলান আছেন। তো বিভিন্ন আর কি তার যে রেজিমেন্ট তার ছবি। এবং শুধু তাই নয়, কতটা রকম মানে দূরদর্শিতা ছিল তার, যে তিনি একটা রেডিও স্টেশন তৈরি করেন যেটাকে বলা হয় আজাদ হিন্দ রেডিও। এটাও সাধারণত বইয়ে থাকে না। So Netaji started a propaganda radio service by the name of Azad Hind Radio to counter the broadcasts of allied radio stations. Okay, নেতাজির কিন্তু প্রচন্ড রসবোধ ছিলেন এবং তিনি এই যে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি নামে যেটাকে আমরা এখন পরিচিত তাকে বলতেন ব্লাফ অ্যান্ড ব্লাস্টার কর্পোরেশন, এবং অল ইন্ডিয়া রেডিওকে বলতো অ্যান্টি ইন্ডিয়ান রেডিও। ঠিক আছে, তো তার মতে, নেতাজির মতে ছিল যে দুটো জিনিসকে মানুষ শুনছে, ভারতবর্ষের মানুষ শুনছে, সেটা হচ্ছে বিবিসি এবং যেটা অল ইন্ডিয়া রেডিও, এই দুটোই ভারতবর্ষের মানুষকে আর কি অন্যরকম ভাবে মোল্ড করছে বা তাদেরকে ম্যানিপুলেট করছে। বিবিসি কে তিনি বলতেন ব্লাফ অ্যান্ড ব্লাস্টার কর্পোরেশন এবং অল ইন্ডিয়া রেডিওকে বলতেন অ্যান্টি ইন্ডিয়ান রেডিও। সেই জন্যে তিনি নিজে একটা আলাদা করে রেডিও স্টেশন তৈরি করেন যেটাকে বলা হয় আজাদ হিন্দ রেডিও। ওকে, the station broadcasted weekly news bulletins in English, Hindi, Bengali, Tamil, Marathi, Punjabi, Pashto and Urdu. এতগুলো ভাষাতে কিন্তু নিউজ বুলেটিন দেওয়া হতো। Though initially the radio station was headquartered in Germany, later it was shifted to Singapore and then to Rangoon following the course of the war in Southeast Asia. Southeast Asia তে যুদ্ধ যেরকম এগোতে থেকেছে সেই অনুযায়ী কিন্তু এগুলোকে চেঞ্জ করা হয়েছে। তো প্রথমে যেটা জার্মানিতে ছিল সেটা সিঙ্গাপুর, দেন রাঙ্গুন এন্ড দেন পরবর্তীকালে হয়। On 6 July 1944, in a speech broadcast by the Azad Hind Radio from Singapore, Netaji addressed Gandhiji as the father of the nation. এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এই যে প্রথম গান্ধীজিকে জাতির জনক বলে যিনি উল্লেখ করেন তিনি হচ্ছেন নেতাজি, এবং সেটা কিন্তু 6 জুলাই 1944 এই আজাদ হিন্দ রেডিওর একটা সকালবেলার সম্প্রচারে, সিঙ্গাপুর থেকে সে সম্প্রচারটা হচ্ছিল। প্রথমবার নেতাজি কিন্তু গান্ধীজিকে জাতির জনক বা ফাদার অফ দ্য নেশন বলে উল্লেখ করেন, and asked for his blessings and good wishes for the war he was fighting. This was the first time that Gandhiji was referred to by his appellation, মানে যেটাকে ফাদার অফ নেশন বলছিলাম। তো যেই মানুষটা, মানে গান্ধীজিকে তিনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, উল্টো দিকটা আমরা ঠিক জানি না
কতটা সত্যি কতটা মিথ্যে, কিন্তু এটা খুবই সত্যি যে নেতাজি অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং এত কিছু মতভেদ হওয়ার পরেও তিনি গান্ধীজিকে জাতির জনক বলেন এবং তার মানে তার যে পরবর্তী যে চিন্তা ভাবনা পরিকল্পনা তার জন্য ব্লেসিংস এবং গুড উইশেস চান। ঠিক আছে, তো এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ, মানে তিনি এবং একটা রেজিমেন্টের নাম দিচ্ছেন তিনি গান্ধীজির নাম। ইটস আ ভেরি মানে টাচিং থিং। আচ্ছা, এবার আজাদ হিন্দ রেডিওর সাথে আসছে আজাদ হিন্দ গভর্নমেন্ট। একটা গভর্নমেন্ট তৈরি করে ফেলে এবং সেই গভর্নমেন্টটা, যদি তোমরা কেউ কোনোদিন নেতাজির যে ভবন আছে সেখানে যদি যাও তো দেখতে পাবে একটা ফুল ফ্লেজেড গভর্নমেন্ট তৈরি করা হয়, যেখানে নিজস্ব স্ট্যাম্প রয়েছে, নিজস্ব কারেন্সি রয়েছে, নিজস্ব রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে। মানে ভারতবর্ষের মধ্যে বা ভারতবর্ষের বাইরে একটা আলাদা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তৈরি করে ফেলেছে এবং এটা সিঙ্গাপুরে ছিল। ইট ওয়াজ বেস্ট ইন সিঙ্গাপুর। ঠিক আছে, এবং সেখানে নেতাজি হচ্ছে হেড অফ দ্য স্টেট, প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য মিনিস্টার অফ ওয়ার। তিনি নিজেকেই তিনটে ডেজিগনেশন দিয়ে দিয়েছেন, হেড অফ স্টেট, প্রাইম মিনিস্টার, মিনিস্টার অফ ওয়ার। যখনই দেখা হতো জয় হিন্দ, যে কথাটা আমরা এখন বলে থাকি, স্যালিউট টু দ্য মাদারল্যান্ড, সেই কথাটা তাকে গ্রিট করা হতো। সেটা নেতাজি বলেছিলেন যে যখনই আমাকে মিট করা হবে জয় হিন্দ বলে করতে হবে, স্যার বা এরকম কিছু নয়। এবং তারা নিজস্ব যেটা বলছিলাম পোস্টেজ স্ট্যাম্প, কারেন্সি, রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি করেন। 9টা কান্ট্রি তাদেরকে, এটাও খুব অদ্ভুতপূর্ণ গল্প, যেটা হচ্ছে 9খানা কান্ট্রি কিন্তু তাদেরকে আলাদা করে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হিসেবে আবার অ্যাকসেপ্টও করে, রিকগনাইজও করে। তার মানে দেখো, দুটো সিনারিও ভাবার চেষ্টা করে এবং দুটো মতাদর্শ ভাবার চেষ্টা করে, যেখানে গান্ধীজি ভারতবর্ষের মাটিতে থেকে একটা অ্যাপিসমেন্ট পলিটিক্সে বিশ্বাস রেখে মানে কোন রকম ভাবে ওয়ারে ভারতবর্ষকে সম্পূর্ণভাবে বিকিয়ে দিয়েছে। সেখানে কিন্তু আরেকজন মানুষ সুভাষচন্দ্র বসু, তিনি সিঙ্গাপুরে গিয়ে একটা আলাদা গভর্নমেন্ট খুলে দিয়েছেন এবং সেটা 9খানা কান্ট্রি অফিসিয়ালি রেকগনাইজ পর্যন্ত করে নিয়েছে এবং একটা মিনিস্টেরিয়াল পোর্টফোলিও বানাচ্ছেন। সেই মিনিস্টেরিয়াল পোর্টফোলিওর মধ্যে আসছে কে? এস.এ. আইয়ার, দ্য মিনিস্টার অফ ব্রডকাস্টিং অ্যান্ড পাবলিসিটি, লেফটেন্যান্ট কর্নেল এসি চ্যাটার্জি, দ্য মিনিস্টার অফ ফাইন্যান্স, এম এ সাহায়, সেক্রেটারি, এগুলো পরীক্ষায় আসে সব। এ এন সরকার, দ্য গভর্নমেন্টস অফিসিয়াল লিগাল অ্যাডভাইজার, ক্যাপ্টেন ডক্টর লক্ষ্মী সাহগাল, দ্য মিনিস্ট্রি ইন চার্জ অফ উমেন্স অর্গানাইজেশন, যিনি ঝাঁসি ব্রিগেডকে লিড করছিলেন। দিস গভর্নমেন্ট পার্টিসিপেটেড ইন দ্য সো কল্ড গ্রেটার ইস্ট এশিয়া কনফারেন্স। নভেম্বর 1943-এ একটা আলাদা গভর্নমেন্ট হিসেবে, একটা আলাদা রাষ্ট্র হিসেবে কিন্তু গ্রেটার ইস্ট এশিয়া কনফারেন্সে যান। ঠিক আছে, এবং on 30th December 1943, Netaji hoisted the national flag for the first time at the Gymkhana ground in Port Blair of Andaman Islands. He recommended rechristening the Andaman Islands as Shahid and Swaraj Islands. Andaman এবং নিকোবরকে শহীদ এবং স্বরাজ আইল্যান্ড হিসেবে কিন্তু তিনি রিনেম করার একটা প্রস্তাব রাখেন। হি অলসো অ্যানাউন্স দ্যাট আন্দামান আইল্যান্ড, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টেরিটরি ফ্রিড ফ্রম ব্রিটিশ রুল। প্রথম যে দ্বীপপুঞ্জ, প্রথম যে ভারতবর্ষের যে দ্বীপ, যেটাকে ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণভাবে ফ্রি করা হয়, সেটা হচ্ছে আন্দামান আইল্যান্ড, যেটাকে তিনি শহীদ এবং স্বরাজ নামে রিক্রিস্টেন করেন। বুঝতে পারছি তো, মানে একটা গভর্নমেন্ট ক্রিয়েট করে ফেলেছেন সম্পূর্ণ। The last clip. আজাদ হিন্দ ফৌজ participated in 3 military encounters সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন। তাহলে আজাদ হিন্দ ফৌজের গঠন নিয়ে আমরা জানলাম। এবার দেখতে হবে যে তারা কোন কোন যুদ্ধগুলো করেছেন। আরাকান, বার্মা, মানে মায়ানমারে যে জানুয়ারি ফেব্রুয়ারিতে যে যুদ্ধটি হয় সেই যুদ্ধে তারা পার্টিসিপেট করেছে। মণিপুরের ইম্ফলে যুদ্ধটায় পার্টিসিপেট করে মার্চ 1944-এ, এবং কোহিমা ইন নাগাল্যান্ড এপ্রিল 1944-এ যে যুদ্ধ হয় সেখানেও কিন্তু তারা পার্টিসিপেট করে। জাপান however used আজাদ হিন্দ ফৌজ as a pawn and had dual wartime objectives. এটা কিন্তু সুভাষচন্দ্র বসু অনেক পরে বুঝতে পারেন। এই জিনিসটাই হয়তো যদি বলা যেতে পারে যে তিনি একটা অত্যন্ত মেধাবী, অত্যন্ত পরিশ্রমী, দূরদৃষ্টি সম্পন্ন মানুষ ছিলেন, কিন্তু কোথাও গিয়ে যদি তার কোনো, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তিনিও মানুষ, কোথাও যদি টেকনিক্যাল কোনো গ্লিচ হয়ে থাকে বা কোথাও হয়তো অ্যাডমিনিস্ট্রেশনের কোথাও গ্লিচ হয়ে থাকে, সেটা এটা যে তিনি অনেক পরে বুঝতে পারেন যে জাপান আজাদ হিন্দ ফৌজকে দাবার গুটির হিসেবে ইউজ করেছে এবং এখানে দু ধরনের অবজেক্টিভস কাজ করছিল। কিরকম? The Azad Hind Fauj, under the able leadership of charismatic Netaji, would encourage the Indian soldiers in the British Indian Army to rebuke their allegiance for the British authority. Thus, the popularity of Netaji was exploited in simple words. তার মানে জাপান যেটা করছিল, নেতাজিকে সামনে রেখে
তারা বারংবার এটা প্রচার করছিল যে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যে সমস্ত ভারতীয়রা এখন সৈন্য হিসেবে কর্মরত তারা ব্রিটিশ অথরিটি থেকে বেরিয়ে আসো এবং আজাদ হিন্দ ফৌজ জয়েন করো। এই ব্যাপারটাই কিন্তু নেতাজিকে একটা জাস্ট ব্রোশিওর হিসেবে ইউজ করা হচ্ছিল। এখানে নেতাজির যে পপুলারিটিটাকে সেটাকে কিন্তু এনক্যাশ করার চেষ্টা করা হচ্ছিল, ঠিক আছে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে দ্য আজাদ হিন্দ ফৌজ ট্রুপস কুড বি জাস্ট ইউজ ইন ফরওয়ার্ডিং রেকগনাইজ ফর জাপানিজ ট্রুপস। মানে এই সমস্ত যুদ্ধে যেখানে জাপানিজ ট্রুপসরা অ্যাটাক করতে চলেছে তার আগে আজাদ হিন্দ ফৌজ ট্রুপকে পাঠিয়ে দেওয়া হতো। তার মানে মেজর ফিটালিটি যেটা হচ্ছে, মেজর যে ব্লোস সেটা আজাদ হিন্দ ফৌজ রিসিভ করছে, তারপর একটু জিনিসটা শান্তশিষ্ট হয়ে গেলে জাপানিজ ট্রুপ, যেটা ইম্পেরিয়াল জাপানিজ ট্রুপ, সেটা যাচ্ছে। বাট স্টিল দেন এত কিছুর পরেও at the Battle of Arakan, যেটা জানুয়ারি ফেব্রুয়ারি 1944 এ হয়, the Azad Hind soldiers used trickery and civilian disguise to overpower British Indian sentries and aided the Japanese in capturing the divisional headquarters. প্রচুর রকম গেরিলা ট্যাকটিক্স ইউজ করে, প্রচুর ট্রিকারি এবং নর্মাল সিভিলিয়ান ডিসগাইজে তারা কিন্তু যুদ্ধ শুরু করে এবং ব্যাটল অফ আরাকানে কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ান সেন্ট্রিদেরকে তারা ব্যাকফুটে পাঠিয়ে দেয় এবং ইম্ফল অব্দি তারা যাত্রা করে। এবং এপ্রিল 1944 অ্যাট মৈরাং ইন মণিপুর, মানে তারা এখান থেকে আরাকান থেকে ঢুকে, বার্মা থেকে ঢুকে অলরেডি মণিপুরের মৈরাং অব্দি চলে এসেছে। এবং এই মৈরাঙে আজাদ হিন্দ ফৌজ, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার আসে, আজাদ হিন্দ ফৌজ আনফোল্ড দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ অন ইন্ডিয়ান সয়েল ফর দ্য ফার্স্ট টাইম। এই প্রথম ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের পতাকা উত্তোলন করা হয় এবং দ্যাট ইজ ইন মৈরাং ইন মণিপুর। But later on, they were forced to retreat due to inadequate logistics, food supplies, and diseases. ঠিক আছে, কি হতো যে এখানে জাপানিজ যারা ছিল তারা খুব বুদ্ধি ধরেছিল এবং আজাদ হিন্দ ফৌজকে একটা দাবার গুটি হিসেবে ইউজ করা হয়। কিন্তু এত কিছু সত্ত্বেও কিন্তু তারা ব্রিটিশদেরকে একটা ব্যাকফুটে নিয়ে আসে ইন দ্য ব্যাটল অফ আরাকান। এবং সেখানে সুভাষচন্দ্র বসুর নেতৃত্ব, তার বুদ্ধি, তার ট্রিকারি, সিভিলিয়ান ডিসগাইজ, গেরিলা ওয়ারফেয়ার ট্যাকটিক্স, যেটা তিনি মুসোলিনির কাছ থেকে ইন্সপায়ার্ড ছিলেন, সেই সমস্ত গুলোকে ইউজ করতে থাকেন। তারপরে মৈরাং অব্দি চলে আসেন, সেখানে আজাদ হিন্দ ফৌজ প্রথমবার ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষের পতাকা উত্তোলন করা হয়। ওকে, বাট এত কিছুর পরেও আজাদ হিন্দ ফৌজ কিন্তু আর পেরে উঠছিল না, কারণ ইনঅ্যাডিকুয়েট লজিস্টিক্স মানে কিরকম জানো, এটা খুব দুর্ভাগ্যবশত জিনিসগুলো হয়েছে যে যেখানে মাইন্স রয়েছে, যেখানে ডেঞ্জার প্রোন জায়গা, সেটা যে আগে থেকে ডেঞ্জার প্রোন এটা কিন্তু পূর্বাভাস দেয়নি, যদিও এই খবরটা জাপানিজ আর্মির কাছে ছিল। মানে ধরো আমরা একটা কথা বলছি যে এই জায়গাটায় প্রচুর মাইন্স রয়েছে, এখানে এনিমি যে পাওয়ার সেটার তারা মেশিন গান ইউজ করছে, তারা অন্য কিছু ইউজ করছে, এই লজিস্টিক্স গুলো কিন্তু ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়নি আজাদ হিন্দ ফৌজের আর্মিকে। ফুড সাপ্লাইয়ে কিন্তু কম করে দেওয়া হয়, ম্যাক্সিমাম ফুড সাপ্লাই যাচ্ছে জাপানিজ আর্মির ক্ষেত্রে, অত্যন্ত কম সংখ্যক ফুড সাপ্লাই যাচ্ছে ভারতবর্ষের মানুষ মানে আজাদ হিন্দ ফৌজের সৈন্যদের ক্ষেত্রে। এবং ডিজিজ তো লেগেই রয়েছে একটার পর একটা। এবং শুধু তাই নয়, যে সমস্ত মানে অচল বা সেকেন্ডারি, আমরা যেটাকে বলি সেকেন্ড হ্যান্ড যে সমস্ত বন্দুক টন্দুক রয়েছে, সেই বন্দুকগুলো কিন্তু আজাদ হিন্দ ফৌজ ইউজ করতো। তার মানে আর্মি যখন তোমাকে বন্দুক দিচ্ছে, তোমাকে ওয়েপন্স দিচ্ছে, তার মধ্যে সব থেকে ফাংশনাল, সব থেকে ভালোটা তারা নিজেদের কাছে রেখে সব থেকে আউটডেটেড সেকেন্ড হ্যান্ড যেটার প্রবলেম আছে সেই জিনিসগুলো দেওয়া হতো আজাদ হিন্দ ফৌজকে। And finally, the Battle of Kohima, এটা দিয়ে আজকে আমরা শেষ করব। এই ব্যাটল অফ কোহিমার কথাটা আমরা আজকের ফেসবুক পোস্টে দেখেছো নিশ্চয়ই, যে আমরা নিজেরা ভারতের বাসিন্দা হয়ে কিন্তু আমরা নিজেরাও ব্যাটল অফ কোহিমা সম্পর্কে একদমই সচেতন নই। আমি এটুকুনি বলতে পারি যে এখানে 20 জন থাকি, তার মধ্যে হয়তো 5 জন কি 6 জন কি 10 জন ম্যাক্সিমাম জানতে পারি ব্যাটল অফ কোহিমার কথা, কারণ সেভাবে কোনোদিনই প্রচার করা হয়নি। এবং এটা শুনলে অবাক হয়ে যাবে যে আমরা ভারতীয়রা জানি না regarding this battle of Kohima, কিন্তু রিসেন্টলি ন্যাশনাল আর্মি মিউজিয়াম, যেটা লন্ডনে অবস্থিত, তারা এটাকে ব্রিটেনস গ্রেটেস্ট ব্যাটেল উপেক্ষণ দিয়েছে। তার মানে ইংরেজ শাসন যে কটা যুদ্ধ করেছে তাদের নিজস্ব ন্যাশনাল আর্মি মিউজিয়াম এটা ঘোষণা করে দিয়েছে যে এটাই সব থেকে কঠিনতম ব্যাটেল ছিল। এবং
ইংরেজরা কিন্তু এর আগে ডি ডে মানে ব্যাটল অফ নরম্যান্ডি এবং ওয়াটারলু এর যুদ্ধটাকে মাথায় রেখেও বলছে। তার মানে বুঝতে পারছো যে কি লেভেলে একটা এফোর্ট এখানে আজাদ হিন্দ ফৌজ সামনে তুলে এনেছিলেন। For the British, the battle was critical since Kohima was the key to Imphal and the crucial supply depot at Dimapur. এই দিমাপুরটাকে যদি অধিগ্রহণ করে নেওয়া যেত তাহলে জাপানিজরা আরো সময় পেত, নিজেদেরকে রিইনভিগোরেট করতে পারতো, নিজেদেরকে আরো গুছিয়ে নিতে পারতো, খাওয়ার টাওয়ার ওষুধ পশুর সব পৌঁছে দেওয়া যেত এবং দিল্লি অব্দি অতিক্রম করা যেতে পারতো। ফাইটিংটা মারাত্মক ইন্টেন্স হয়, যে যার জন্য ব্রিটেনের গ্রেটেস্ট ব্যাটেল উপাখ্যান দেওয়া হয় এবং একে বলা হয়, এই যুদ্ধটাকে অনেক সময় বলা হয় স্ট্যালিনগ্রেড অফ দ্য ইস্ট। It was one of the most decisive battles of the Second World War, thwarting the Japanese invasions of India and helping to turn the tide in favor of the Allies. এই যুদ্ধটা, এই ব্যাটল অফ কোহিমাটা যদি আজকের অন্যরকম হয়ে যেত, যদি এখানে কিন্তু আজাদ হিন্দ ফৌজ বা জাপানিজ আর্মি যদি আপার হ্যান্ড নিয়ে নিত, তাহলে কিন্তু আজকে সারা বিশ্বের ইতিহাস বা রাজনীতিটা একদম সম্পূর্ণ অন্যরকম হয়ে যেত। এবং এই জায়গা থেকে কিন্তু অ্যালাইড পাওয়ার্স এর পুনরায় জয় শুরু হয় এবং ব্যাটল অফ কোহিমা কিন্তু জার্মানি হেল্প করার কথা ছিল, কিন্তু তারা শেষ মুহূর্তে কিন্তু ব্যাকফুটে চলে যায়, তারা সেটা করে না। ক্লিয়ার? কোনো কনফিউশনস, এনি ডাউটস, কোনো জিজ্ঞাসা? ওকে, আলটিমেটলি কি হয় না, ব্রিটিশ এয়ারফোর্স মানে সেখানে নেতাজি সুভাষচন্দ্র কথা বলছে। হ্যাঁ, কেউ কিছু বলবে? হ্যাঁ, আমি পুলকেশ বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ঠিক এটা জিজ্ঞাসা নয়, একটা ওপিনিয়ন নেওয়ার আছে আপনার থেকে। আপনি মার্কেন্ডি কাটজু, এক্স জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, জানেন কিনা জানি না। তো ওনার একটা বক্তব্য আছে, আজকেও যেহেতু বিষয়টা রিলেভেন্ট তাই উনি আজকেও এই বক্তব্যটা বারবার দেন এবং অতীতেও দিয়েছেন অনেকবার। তো আমি জাস্ট এটার বিষয়ে আপনাকে ওপিনিয়ন আপনার কি সেটাই জানতে চাইছি। উনি যেটা ক্রমাগত বলেন যে উনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে জাপানিজ এজেন্ট হিসেবে ক্রমাগত বলে থাকেন, একদম খুব ক্লিয়ারলি বলেন, তাতে করে ওনার কিছু যায় আসে না। একদম একদম, আমি এটা পড়েছি বলেন। তো এই হ্যাঁ, কিছুটা কানেকশন আপনার কিছুক্ষণ আগে যেটা বলছিলেন ওই জাপানিজদের কানেকশনটা, তো প্রসঙ্গটা কি সেই জায়গাতেই না? প্রসঙ্গ সেটাই প্রসঙ্গ, কারণ কি হয় এইটা একটা সেকশন মনে করেন যে মানে এটা খুবই একটা ভ্রান্ত ধারণা, কারণ যে মানুষটা দেশের জন্য এত কিছু করছে সে জাপানের কোনো এজেন্ট হতে পারে না, এটা সম্পূর্ণ এটা একটা বেসলেস কথাবার্তা। কিন্তু এই কথাটা ওঠে এই কারণেই যে এই জিনিসগুলো নেতাজির মতন এত যার দূরদৃষ্টি রয়েছেন, যিনি এতটা একটা এবল অ্যাডমিনিস্ট্রেটর, তিনি এই গ্লিচটা বুঝতে পারেননি যে যেখানে আজাদ হিন্দ ফৌজকে পন হিসেবে ইউজ করা হচ্ছে, মানে দাবার গুটি হিসেবে ইউজ করা হচ্ছে, যেখানে তাদেরকে সেকেন্ডারি ওয়েপন্স দেওয়া হচ্ছে, খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে না, যেখানে বিপদ সংকুল জায়গা সেখানে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। নেতাজি এই জিনিসটা দেখেও কেন কিছু তখন কথা বলেননি, বা সেটা হয়তো তিনি আগে থেকেই জানতেন। তো এই কারণেই কিন্তু এটাকে বলা হয়েছে, মানে এই মতবাদটার এখান থেকেই সূত্রপাত আর কি। এবং এটা নিয়ে প্রচুর বই টই রয়েছে, নেতাজি রিসার্চ ব্যুরোতে এনআরবি সেখানে কিছু লেখাও রয়েছে উইচ ইজ ভেরি কনফিডেন্সিয়াল। সেখানে কিন্তু তিনি চিঠি লিখেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি তার দাদাকে চিঠি ফিটি লিখেছেন এবং সেখানে কিন্তু তিনি বলেছেন, এটা সম্পূর্ণ স্বীকার করেছেন যে সেই মুহূর্তে যে ফ্লোটা চলছিল সেই ফ্লোটাকে ডিস্টার্ব করতে চাননি, কারণ ততদিনে অলরেডি আজাদ হিন্দ ফৌজ একটা ক্যাম্পেনের মধ্যে ঢুকে গেছে। সেখান থেকে জিনিসটাকে যদি উইথড্র করা হয় তাহলে সেটা আদতে ভারতবর্ষের যে ইতিহাস বা আজাদ হিন্দ ফৌজ বা জাপান এদের কারোর জন্যই কিন্তু সেটা সুখকর হবে না। তো সেই জন্য তিনি ফ্লোটার সাথে গেছেন, মানে সবার মনোবল তুঙ্গে ছিল, সেই সময় তিনি ব্যাকফুটে আসতে চান। জাপান চাইলে কি সেই সময় আর কেউ নেতাজিকে সাহায্য করতে পারতো? জাপানের তো ন্যাশনাল আর্মি মানে জাপানিজ আর্মি যেটা ইম্পেরিয়াল জাপানিজ আর্মি, তারা তো সাহায্য মানে সম্পূর্ণ সাহায্য করেনি। আমি যেটা বারবার বলছি, বেসিক্যালি একটা বাফার হিসেবে কাজ করিয়ে নিয়ে গেছে, এক নম্বর সমস্ত বিপদের ঠেকাই দিয়েছে। এটা আরেকটু ঘুরে যেতে পারতো যদি জার্মানি হেল্পটা করতো, কিন্তু জার্মানিরও তখন অবস্থা মানে তথই বছর, কিন্তু এই জায়গাটায় মিস আউট করে গেছে। কারণ এখানে যদি আজকের ব্যাটল অফ কোহিমাটা খুব ডিসাইসিভ একটা ব্যাটল ছিল, যদি আজকের কোহিমাটাকে জয় করে নিতে পারতো তাহলে দিমাপুরের যে রাস্তাটা, কারণ কি হচ্ছে না কোহিমার পরেই হচ্ছে দিমাপুর,
এবার কোহিমাটার উপর কবজা করে নিতে পারলে দিমাপুরের রাস্তাটা খুলে যেত, ওখানেই সাপ্লাই ডিপো ছিল, মানে যা কিছু খাবার দাবার রেশন ফ্যাশন ওই ডিমাপুরে আসছিল। এবার যদি এই কোহিমার জায়গাটা পেয়ে যেত তাহলে এই জাপানিজ আর্মি বা আজাদ হিন্দ ফৌজ খাওয়ার, ওষুধ, ওয়েপন্স এগুলোকে পেয়ে যেত। পেয়ে যাওয়ার পর কিন্তু তাদের দিল্লি চলো যে কথাটা, সেটা একদম যথার্থকরণ হতো এবং তিনি দিল্লিতে সোজা ঢুকে যেতেন। ওকে, নেতাজি কিন্তু দিল্লিতে ঢুকে যেতেন সোজা তার আর্মি নিয়ে। এই জায়গাটা একটা খুব ভুল, মানে মানে ভুল বলতে এখানটা কিন্তু সবাই ওভারলুক করে গেছে এই পোর্শনটা, এবং এখানেই হয়তো ভারতবর্ষের ওই জায়গাটা এতটা ভাইটাল, সেইভাবে প্রস্তুতি নেওয়া উচিত। মানে তখন চারিদিকে প্যারালি প্রচুর হচ্ছে যুদ্ধ ঝামেলা, তখন এই জায়গাটা বুঝতে পারেনি। কারণ এটা বোঝা উচিত ছিল যে ভারতবর্ষে সুভাষচন্দ্র বসু যদি তার আজাদ হিন্দ ফৌজ নিয়ে ঢুকে যেতে পারতো তাহলে ইংরেজদের কিন্তু একদম আর মানে ভারতবর্ষ থেকে তাহলে রেশন বা তার যে সাপ্লাই সেটাকে হয়তো বন্ধ করে দিতে পারতো, এবং সেটা যদি বন্ধ করে দিতে পারতেন ব্রিটেন অ্যালাইড পাওয়ার্স এর সব থেকে বড় সুপার পাওয়ার ছিল, তারা ব্যাকফুটে চলে আসতো। এবং তখন যখন তিনি দিল্লি চলো কথাটা বলছেন, ব্রিটিশ সিংহাসন কেঁপে গেছে এবং সবকিছু বাদ দিয়ে ব্রিটিশ এয়ারফোর্স এই জায়গাটার উপর কনস্ট্যান্টলি সিরিজ অফ এয়ার রেডস করে যায়। ওকে, এবং এটার জন্য কিন্তু আজাদ হিন্দ ফৌজ এবং জাপান রিট্রিট করে। ওকে, অ্যান্ড ultimately on 2nd September 1945, World War II ended with the victory of the Allied powers, and approximately 16,000 Azad Hind Fauj soldiers were captured. This finally sealed the fate of Azad Hind Fauj along with the ambitious dream of Netaji. নেতাজির গল্পটা ইতিহাসের পাতায় এখানেই শেষ। এর পরের যে গল্পটা আছে সেটা ভীষণ কনফিডেন্সিয়াল এবং কন্ট্রোভার্সিয়াল, যে গুমনামি বাবা এবং বিভিন্ন ধরনের কোনানড্রামে যে সমস্ত আমরা পর্যায়ে পেয়েছি, শালমলি সাধু, গুমনামি বাবা, অনেকগুলো ভাবে তাকে দেখতে পাই। এবং কোথাও গিয়ে আমরা টাস্কেন ফাইলস এরও কিছু জিনিস আছে which is very controversial, বাট তথাকথিত ইতিহাসে, লিখিত ইতিহাসে বা অফিসিয়ালি হিস্ট্রিতে কিন্তু নেতাজির কন্ট্রিবিউশন এবং আজাদ হিন্দ ফৌজের কন্ট্রিবিউশন এখানেই শেষ হয়েছে। এরপর যেটা হয়, রেড ফোর্ট ট্রায়াল শুরু হয়, এবং এই রেড ফোর্ট ট্রায়ালে কিন্তু এই যাদেরকে আটক করা হয় তাদের ট্রায়াল শুরু হয়। এরপর রয়্যাল ইন্ডিয়ান নেভি মিউটিনিও শুরু হয়, সেগুলো যদি আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হয়। দাদা হ্যাঁ, বলছিলাম যখন এদিকে আইএনএ ঢুকছে ইস্টার্ন ফ্রন্ট দিয়ে, তখন দেশে ইন্টারনাল পলিটিক্স কতটা হেল্পফুল ছিল ওদিকের প্রতি? দেখো, ইন্টারনাল পলিটিক্স, আচ্ছা, ইন্টারনাল পলিটিক্স ওয়াজ ভেরি কন্ট্রোভার্সিয়াল। আমি একটু স্পিকারটা অফ করতে পারবো? হ্যাঁ, ঠিক। ইন্টারনাল পলিটিক্স ওয়াজ ভেরি কন্ট্রোভার্সিয়াল, কারণ এখানে একটা জিনিস বুঝতে হবে, যদি এই জিনিসটা বলা ঠিক নয়, জওহরলাল নেহেরু কিন্তু তিনি তার একটাই অ্যাম্বিশিয়াস ড্রিম ছিল টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য ফ্রি ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এবং সেখানে গান্ধীজি তাকে ফুল সাপোর্ট করছিল। সুতরাং সুভাষচন্দ্র বোসের এই জায়গায় এন্ট্রিটা সেই আবার পুরোনো গল্পটাকে রিক্যাপ করাতো, যেখানে নাকি ত্রিপুরী কংগ্রেস এবং হরিপুরা কংগ্রেসের সময় যে মতভেদের দ্বিমত হয় এবং যেটার কারণে তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করেন, তখন আমাদের প্রথম সারির যে সমস্ত নেতারা ছিলেন তাদের মনে হয়েছে যে এই সময় নেতাজির এন্ট্রিটা হয়তো ততটা মানে ফলপ্রসূ হবে না। and that part was সেই জায়গায় আমি বলতে পারি যে সেখানে কিন্তু প্রথম সারির যে রাজনীতি হচ্ছে, যদিও মানুষ সবসময় চেয়েছিলেন যে নেতাজি আসুক, দেশের মানুষ তাই চেয়েছিলেন, কিন্তু প্রথম সারির রাজনীতিতে কিন্তু সেটাকে হতে কোথাও আটকে দেওয়া হতো বা হতো না, in short. Okay, so that practically brings us to the end of this discussion. একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এই যে শিশির কুমার বসুর যে বইটা তুমি যখন গ্রেট এসকেপ পড়াচ্ছিলে, শিশির কুমার বসু যখন লিখছে যে উনি সাহায্য করেছিলেন, ঠিক আছে, পরিষ্কারভাবে, এবং পুরো যে গল্পটা আছে যে গাড়ি করে ওনাকে নিয়ে গিয়েছিলেন, এবং আমরা যে এখন যে নতুন মানে পরাক্রম দিবসটা পালন করছি বা এই যে দিল্লি কালকা মিলের যে নামকরণটা বদলে গেল, কিন্তু অনেকে তো বলে, মানে গবেষকরা বলে যে শিশির কুমার বসুর পুরো গল্পটাই সাজানো, মানে এক্ষেত্রে তোমার কি মনে হয়? এটা বেসিক্যালি এটাও একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাসপেক্ট। তো সেখানে সাজানো কি এটা ঘটনা, এটার জন্য মানে এইখানে আমি এই পোর্টালে বলাটা এটা ঠিক নয় বলে আমি মনে করি, ঠিক আছে। এটা ডেফিনেটলি আমরা পরে আলোচনা করতে পারি, মানে ওপেন প্ল্যাটফর্মে বলাটা একটু কন্ট্রোভার্সিয়াল যেহেতু ইস্যুটা। তো
ঠিক আছে, এখানে যে জায়গাটাকে আমরা টাচ করছি সেটা ভীষণ সেন্সিটিভ জায়গাটা, একটু বুঝতে হবে, কারণ এখানে কিন্তু অনেক কন্ট্রোভার্সিস রয়েছে এবং সেগুলো প্রচুর বড় বড় কন্ট্রোভার্সিস রয়েছে। তো আমি এই জায়গাটা চাইছি না যে একটা ওপেন প্ল্যাটফর্ম আমার সাথে আলোচনা করি, ডেফিনেটলি এটা আমরা আলোচনা করতে পারি। ওকে, so that brings us to the end of this discussion.